হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। জিওগ্রাফি থেকে ইন্ডিয়া অ্যাজ এ ফিজিক্যাল ইউনিট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, আর খুবই ডিমান্ডিং একটা চ্যাপ্টার। কারণ তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের এই ক্লাসটা প্রয়োজন, তোমরা এই ক্লাসটা পাচ্ছ না, খুব ইম্পর্ট্যান্ট ক্লাসটা, তো এটা প্রয়োজন, তোমাদের ডিমান্ডে এই ক্লাসটা নিয়ে আসা। তো আজকে হলো জিওগ্রাফি থেকে ইন্ডিয়া এজ এ ফিজিক্যাল ইউনিট। তো এটার পার্ট ওয়ান, যেহেতু এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, কোনো পার্টই আমাদেরকে মিস করা যাবে না, প্রতিটা পার্ট একদম ডিটেলসে নিখুঁতভাবে জানতে লাগবে, তবেই তো আমরা এক্সামে ভালোভাবে আনসার করতে পারবো। আর এটা শুধু টেটের ক্ষেত্রে নয়, টেট, এসটিজিটি বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আজকে হলো ইন্ডিয়া এজ এ ফিজিক্যাল ইউনিট পার্ট ওয়ান। তো আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না, আর তোমাদের ক্লাসটা অনেকটাই হেল্পফুল হবে। তবে ক্লাসটা শুরু করার আগে বলে দিই, ইন্ডিয়া এজ এ ফিজিক্যাল ইউনিট এই পার্টটা দেখার আগে তোমাদেরকে কিন্তু লঙ্গিটিউড, ল্যাটিটিউড, যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এটার কনসেপ্টটা ভালোভাবে জানতে লাগবে। তারপর যে পাহাড় পর্বত রয়েছে, ল্যান্ডফর্ম রয়েছে, ভূমিরূপ রয়েছে, জিওমরফিক প্রসেস যে চ্যাপ্টারটা রয়েছে, ওইগুলি কিন্তু আগে ভালোভাবে জানতে লাগবে। ওইগুলি কনসেপ্ট যদি ভালোভাবে জানা থাকে, তাহলেই কিন্তু এটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধে হবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু অনেকটা প্রবলেমেটিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই ক্লাসটা করার সময়, এখন যে তোমরা ক্লাসটা করছো, তো তোমরা কিন্তু একটা ম্যাপ সাথে রাখবে। এই ক্লাসটা যখন করবে বা এটার পাশাপাশি তোমরা যে যখন পড়বে, ধরো এখন ক্লাস করছো ম্যাপ নিয়ে সাথে, নো প্রবলেম, বাট ক্লাসের শেষে তোমরা যখন ক্লাসটা আবার দেখবে, তখন একটা সাথে ম্যাপ রাখবে। ইন্ডিয়ার যে ম্যাপ রয়েছে, এই ম্যাপটা সাথে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিভিন্ন ধরনের ম্যাপ রয়েছে, পলিটিক্যাল ম্যাপ রয়েছে, ফিজিক্যাল ম্যাপ রয়েছে, সবগুলি ম্যাপ যে রাখবে। আর ম্যাপটা কোন স্টেট কোন জায়গাতে আছে, কোনটা উত্তর গোলার্ধে, কোনটা দক্ষিণ গোলার্ধে, সবগুলি কিন্তু ক্লিয়ার থাকতে লাগবে, তবেই কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝতে লাগবে। তো ইন্ডিয়া এজ এ ফিজিক্যাল ইউনিট, এইটার মধ্যে বেসিক্যালি আমরা এই যে ইন্ডিয়ার ম্যাপটা দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে জানবো। উত্তর গোলার্ধে কী কী রয়েছে, দক্ষিণ গোলার্ধে কী রয়েছে, পশ্চিম গোলার্ধে কী রয়েছে, পূর্ব গোলার্ধে কী রয়েছে, কোথায় কী পাহাড় রয়েছে, কতটুকু পর্যন্ত ইন্ডিয়ার এই যেটা বিস্তৃত রয়েছে, এই সব কিছু কিন্তু আমাদেরকে জানতে লাগবে। ওকে, তো এইটার মধ্যে আমরা পৃথিবীর ইন্ডিয়ার ভূপ্রকৃতি নিয়ে জানবো, ভারতবর্ষের ভূপ্রকৃতি নিয়ে জানবো। কিন্তু এইটা জানার আগে আমাদেরকে তো আগে ভারতটা নিয়ে জানতে লাগবে, যে কতটুকু পর্যন্ত বিস্তৃত, তার অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এই বিষয়গুলি কিন্তু জানতে লাগবে। তো এখন আমি স্টার্ট করছি ইন্ডিয়া অ্যাজ এ ফিজিক্যাল ইউনিটের। প্রথমেই ইন্ডিয়া সম্পর্কে বেসিক ডিটেলসগুলি, কারণ এগুলি না জানলে বাকিগুলি আমরা বুঝতে পারবো না। সো প্রথমে ভারতের অক্ষাংশ অক্ষাংশ কি, দ্রাঘিমাংশ কি, সেটা কিন্তু তোমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডে ক্লাসটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো ভারতের অক্ষাংশ, উত্তরে 37.37 উত্তর অক্ষাংশ, যেটা কাশ্মীরের উত্তর সীমা, দক্ষিণে 8°4 উত্তর অক্ষাংশ, কন্যাকুমারিকা অন্তরী পর্যন্ত বিস্তৃত। মানে ভারতের যে অক্ষাংশটা, আমরা যদি অক্ষরেখাগুলি দেখি, ধরো এইটা হলো পৃথিবী, তো এখানে মাঝখানে এটা আছে কি, নিরক্ষরেখা 0°। তারপর এখানে রয়েছে কর্কটক্রান্তি রেখা, যেটা রয়েছে 23.5°। এখানে রয়েছে মকরক্রান্তি রেখা, এখানে রয়েছে কি, সুমেরুবৃত্ত, এখানে রয়েছে কুমেরুবৃত্ত, এগুলি রয়েছে, যেটা আমরা আগেই দেখেছি। তো এখানে আমরা যদি দেখি এইভাবে, যদি আমরা ভাগ করি, এদিকে রয়েছে নর্থ উত্তর, এদিকে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে রয়েছে ইস্ট। তো আমাদের ভারতবর্ষ কোথায় রয়েছে? আমাদের ভারতবর্ষটা রয়েছে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে আমাদের ভারতবর্ষ রয়েছে, কারণ আমাদের ভারতবর্ষের মধ্যে দিয়ে কিন্তু এই যে কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, এই যে দেখো কর্কটক্রান্তি রেখাটা কিন্তু আমাদের ভারতবর্ষ দিয়েই গিয়েছে। আর এটা রয়েছে কি, এই যে নর্থ আর ইস্টেরই মাঝখানে, মানে উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে। তো উত্তর পূর্ব গোলার্ধে যে রয়েছে, এখানের মধ্যে ভারতের সীমানাটা যদি দেখি, এখানে একদম সবচেয়ে উপরে পার্টটা, যেটা উত্তর গোলার্ধে নর্থ, এদিকে যে সাউথ, এদিকে ওয়েস্ট, এদিকে হলো ইস্ট। ওকে, তো এখান পর্যন্ত, যে এখন এটা হলো কর্কটক্রান্তি রেখা, তো আমরা জানি এটাও নিরক্ষরেখা 0°, তারপর 1°, 2°, 3°, এরকম করতে করতে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত 23.5°, তারপর ধরো 24, 25, 26, এরকম করতে করতে ভারতের লাস্ট সীমানাটা যায় কত, 37° পর্যন্ত। কত, 37° পর্যন্ত যায়। আর সেমভাবে নিচের দিকে আস্তে আস্তে কত, 8° পর্যন্ত, নর্থের দিকে 8° পর্যন্ত আসে। তো এরকম করে, মানে এই রেখা অক্ষাংশ পর্যন্ত কিন্তু কি কি, এদিকে উত্তর গোলার্ধ, এদিকে দক্ষিণ গোলার্ধ সীমিত। উত্তর গোলার্ধে এটা কোথায় লাস্ট, এই যে কাশ্মীরে রয়েছে, কাশ্মীরের উত্তর সীমানাটা লাস্ট রয়েছে। আর দক্ষিণ দিকে দেখতে গেলে যে কন্যাকুমারীতে লাস্ট সীমানাটা রয়েছে। তারপর রয়েছে দ্রাঘিমাংশটা কি, দ্রাঘিমাংশটা আমরা পশ্চিম থেকে, মানে এই যে পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম সাইডে গুজরাটে, ওকে, এই যে পশ্চিমে 68°7 পূর্ব দ্রাঘিমাংশ, গুজরাটে পশ্চিম সীমা, পূর্বে 97°25 পূর্ব দ্রাঘিমাংশ, অরুণাচল প্রদেশ পূর্ব সীমা পর্যন্ত বিস্তৃত।
তো এগুলি হলো ভারতের অক্ষাংশ আর দ্রাঘিমাংশ। তো আগে অক্ষরেখা আর দ্রাঘিমা রেখাগুলি ভালোভাবে বুঝতে লাগবে, তবেই তোমরা এটা ইজিলি বুঝতে পারবে। তো এটা গেলো ভারতের অক্ষরেখা আর দ্রাঘিমা রেখা। তো তোমরা এটা মনে রাখবে যে উত্তরে কত ডিগ্রি, দক্ষিণে কত ডিগ্রি, দ্রাঘিমাংশের ক্ষেত্রে পশ্চিমে কত ডিগ্রি আর পূর্বে কত ডিগ্রি। তো কতটুকু পর্যন্ত বিস্তৃত এখানে যদি আমরা পিকচারের সাহায্যে দেখি তাহলে জিনিসটা আরো বেশি করে বুঝতে পারবো। এই যে এটা হলো উত্তর, এদিকে হলো দক্ষিণ সাউথ, এদিকে হলো ওয়েস্ট, এদিকে হলো ইস্ট। আর এইটা কি ভারতের মধ্য দিয়ে কি গেছে কর্কটক্রান্তি রেখা, এই যে 23.5 ডিগ্রি নর্থ, 23.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখাটা। তো উত্তর দিকে রয়েছে এটা কাশ্মীর সাইডে, কাশ্মীরে এটা উত্তর সাইডে রয়েছে। তো এই জায়গার পয়েন্টের যে নামটা, এটা নাম হলো ইন্দিরা কল। কি ইন্দিরা কল। গুজরাটে পশ্চিম সাইডে এটা হলো এই যে 68 ডিগ্রি, 68 ডিগ্রি 7 এটা হলো এই যে গোহার মোটরস। আর এদিকে রইল কি, এদিকে রইল অরুণাচল প্রদেশে, অরুণাচল প্রদেশে এই যে কিবিতু, অরুণাচল প্রদেশে এটা নাম হলো কিবিতু। এটা হলো 97 ডিগ্রি 25, 97 ডিগ্রি 25 ইস্ট। আর এদিকে রইল কন্যাকুমারী, এদিকে রইল কি কন্যাকুমারী কত 8 ডিগ্রি 4, 8 ডিগ্রি 4। ওকে, সো আশা করি পার্টটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে বারবার বলি, তোমাদের যদি অক্ষরেখা দ্রাঘিমা রেখা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা এই জায়গাটা বুঝতেই পারবে না। তার জন্য আগে ওই ক্লাসটা ক্লিয়ার করো, কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপর এসে তোমরা এটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এখানে রয়েছে দেখো ভারতের অবস্থান, ভারতের অবস্থানটা কোথায়, উত্তর পূর্ব গোলার্ধে। কীভাবে আমি বলে দিচ্ছি, ভারতের উত্তরতম স্থান হলো কাশ্মীরের ইন্দিরাকোল, মানে ভারতের সবচেয়ে উত্তর সাইডে একদম লাস্ট জায়গা কতটুকু, কাশ্মীরের কোন জায়গাটা, ইন্দিরাকোল। ভারতের দক্ষিণতম স্থান আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ সীমানা ইন্দিরা পয়েন্ট। এটা হলো দেখো দক্ষিণতম স্থান আমরা কন্যাকুমারী জানি, কন্যাকুমারী ঠিক আছে, কন্যাকুমারী ঠিক আছে, কিন্তু আন্দামানও হবে। কিভাবে হবে, মানে আমরা যে ইন্ডিয়া ম্যাপটা দেখি এটা কিন্তু দ্বীপও রয়েছে। তো যদি দ্বীপ বলা হয় তখন আন্দামান দ্বীপ, কিন্তু যদি দ্বীপ মেনশন না করা হয় তখন তোমরা কন্যাকুমারী দেবে। ভারতের পশ্চিমতম স্থান, মানে পশ্চিম সাইডে দেখলে গুজরাটের গোহার মোটর। ভারতের পূর্বতম স্থান হলো অরুণাচল প্রদেশে, এটার নাম কি কিবিতু। এখন এটা আমরা পিকচারের সাহায্যে দেখে নিই, তাহলে তোমাদের জিনিসটা ভালোভাবে মাথায় থাকবে। সো প্রথমত দেখো, এটা হলো কি ইকুয়েটর, মানে 0 ডিগ্রি। এখানে রয়েছে ট্রপিক অফ ক্যান্সার, এদিকে রয়েছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, মানে এটা কর্কটক্রান্তি রেখা, এটা মকরক্রান্তি রেখা, এটা হলো সুমেরু বৃত্ত, এটা হলো কুমেরু বৃত্ত। তার এদিকে যদি আমরা ভাগ করি, এদিকে রয়েছে ওয়েস্ট, এদিকে রয়েছে ইস্ট, এদিকে রয়েছে সাউথ, এদিকে রয়েছে নর্থ। তো এটা হলো মাঝখানে 0 ডিগ্রি মূল মধ্যরেখাটা। তো আমার ভারতবর্ষ কোথায় রয়েছে, এই সাইডে, মানে নর্থ আর ইস্ট, উত্তর পূর্ব গোলার্ধে। ভারতবর্ষ রয়েছে উত্তর পূর্ব গোলার্ধে, ভারতবর্ষটা রয়েছে। তো এখন যদি দেখি ভারতবর্ষে, এই যে ভারতবর্ষ দেখছো এটা উত্তর পূর্ব গোলার্ধে রয়েছে, আর এটার মাঝখান দিয়ে কী গেছে, এটার মাঝখান দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাটা গেছে। আমি যদি আগের পিকচারটা আমি আবার একটু যদি দেখি, এই যে নিরক্ষর রেখাটা, তো এটা দেখলে এই ভারতে দেখো ট্রপিক অফ ক্যান্সার কিন্তু এই জায়গাটা দিয়ে গেছে। ওকে, মানে 23.5 ডিগ্রিটা কিন্তু এই জায়গাটা দিয়ে গেছে, যেটা ভারতবর্ষের মধ্যে টোটাল 8টা স্টেটের মাঝখান দিয়ে গেছে। তো যেহেতু এই যে কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে, তো এটার উপরে পার্টটা কিন্তু উপর দিকে যদি যায় তাহলে এটা কিন্তু নর্থ হয়ে যাবে, নিচের দিকে আসলে সাউথ হয়ে যাবে, এদিকে হলে ওয়েস্ট হবে, এদিকে হলে ইস্ট হবে। তো ভারতবর্ষের যতটুকু সীমানা আছে, এই সীমানার মধ্যে আমাদের পশ্চিম সাইডে একদম লাস্ট কতটুকু রয়েছে, পূর্ব সাইডে লাস্ট কতটুকু রয়েছে, উত্তর সাইডে লাস্ট কতটুকু রয়েছে, আর দক্ষিণ সাইডে লাস্ট কতটুকু রয়েছে সেটা আমাদেরকে দেখতে লাগবে। তো সেটা এখানে দেওয়া রয়েছে। পশ্চিম গোলার্ধে হলে গুজরাট পর্যন্ত লাস্ট সীমানা, যেটা বলা হয়েছে গোহার মোটর। আর কত ডিগ্রিতে রয়েছে, 68 ডিগ্রি ইস্টে রয়েছে। ওকে, ইস্টে কেন রয়েছে, কারণ 0 ডিগ্রি তো আরও এদিকে 0 ডিগ্রি, তো 0 ডিগ্রি এদিকে গেলে তো সব ইস্টেই থাকবে, তার জন্য। তারপর এদিকে যদি আমি সাউথ এই সাইডে যদি দেখি আমি, তাহলে কন্যাকুমারী 8 ডিগ্রি নর্থে রয়েছে। কেন, কারণ আরও এদিকে ভারতবর্ষে আরও অনেক নিচের দিকে কিন্তু কী হবে 0 ডিগ্রিটা রয়েছে। ওকে, আর ওইটা কিন্তু কিসে রয়েছে, ওইটা কিন্তু 0 ডিগ্রির উপর জায়গাটা, ভারতবর্ষ সবটা 0 ডিগ্রির উপরে, মানে নর্থ সাইডেই রয়েছে, সেইভাবেও দেখতে লাগবে। এটা হলো কন্যাকুমারীতে। আর যদি বলা হয় দ্বীপ নিয়ে বলা হয়, তাহলে এখানে আসবে এই যে ইন্দিরা পয়েন্ট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। কত ডিগ্রিতে রয়েছে, এদের 6 ডিগ্রি 45 নর্থে রয়েছে। তারপর এদিকে রয়েছে কি কিবিতু রয়েছে অরুণাচল প্রদেশে 97 ডিগ্রি 25 ইস্টে। আর এদিকে রয়েছে কাশ্মীরে একদম লাস্ট পয়েন্ট রয়েছে, এটা হলো ইন্দিরা কোল, যেটা হলো 37 ডিগ্রি 6 নর্থে। ওকে, তো এই নামগুলি মনে রাখবে, যে পশ্চিমে কোনটা, তারপর পূর্ব কোনটা, উত্তর কোনটা, আর দক্ষিণে কোনটা, এটা মনে রাখবে। দক্ষিণে হলে কিন্তু 2টা, যদি বলা হয় এই যে ল্যান্ডের মধ্যে যদি বলা হয় তখন কিন্তু এটা, যখন দ্বীপ বলা হবে তখন কিন্তু ইন্দিরা পয়েন্ট আসবে। আর 2টার মধ্যে কনফিউজ হবে না, এটা ইন্দিরা কোল আর এটা ইন্দিরা পয়েন্ট। আর ডিগ্রিগুলি তোমরা মনে রাখবে। তারপর রয়েছে ভারতকে উত্তর দক্ষিণে 2 অংশে ভাগ করেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখা। তো ভারতবর্ষের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা গিয়েছে, আর এটা কত ডিগ্রিতে আছে, এটা 23.5 ডিগ্রিতে আছে। কততে আছে, 23.5 ডিগ্রিতে আছে, 23.5 ডিগ্রি নর্থ।
কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি নর্থে আছে, মানে উত্তর গোলার্ধে আছে। তো এই ভারতবর্ষকে কী করেছে, এই যেহেতু এটা মাঝখান দিয়ে একদম মাঝখান দিয়ে গেছে, তো ভারতবর্ষকে 2 ভাগে ভাগ করেছে। তো 2 ভাগে ভাগ করাতে কর্কটক্রান্তি রেখার উপর জায়গাটা পড়েছে উত্তর, আর নিচের জায়গাটা দক্ষিণ। তো এই হিসাবে কিন্তু আমরা পড়বো, এটা উত্তর এটা দক্ষিণ, এই হিসাবে আমরা পড়বো। কোনটা ভাগ করেছে ভারতবর্ষকে, কর্কটক্রান্তি রেখা, যেটা মান হলো 23.5 ডিগ্রি নর্থ। ভারতের যে প্রমাণ দ্রাঘিমা রয়েছে সেটা কত ডিগ্রি, 82 ডিগ্রি 30 পূর্ব। ভারতের প্রমাণ দ্রাঘিমা, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও পড়েছি। ভারতের প্রমাণ দ্রাঘিমা কোথায় রয়েছে, এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। ভারতের প্রমাণ সময় গ্রিনিচের সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। ভারতের যে প্রমাণ সময় আছে সেটা কি গ্রিনিচের টাইম থেকে 0 ডিগ্রিতে যে টাইমটা থাকে তার থেকে আমাদের ভারতবর্ষের টাইমটা কিন্তু 5.5 ঘন্টা এগিয়ে আছে। আর এইটা কিন্তু 2022 পরীক্ষাতে এসেছে। আর কেন এগিয়ে আছে এইটা আমি এখানে আর বলছি না, কারণ এটা ল্যাটিটিউড লঙ্গিটিউডের ক্লাসে অলরেডি ডিসকাস করা হয়েছে, একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল। সো গুজরাটের সৌরাষ্ট্র ও অরুণাচল প্রদেশের পূর্ব সীমায় সূর্যোদয়ের সময় এই পার্থক্য প্রায় 2 ঘন্টা, বা কোনো কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে যে 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট। মানে গুজরাট থেকে, মানে আমি যে একটু পিকচারের সাহায্যে দেখি, দেখো এখানে রয়েছে গুজরাট, একদম লাস্ট সীমানা, পশ্চিম সাইডের লাস্ট সীমানা। আর পূর্ব সাইডের লাস্ট সীমানাটা কোনটা, পূর্ব সাইডের লাস্ট সীমানাটা হলো যে এই পার্টটা আমরা বলতে পারি, ওকে, যে কিবিতুর পার্টটা, এই পার্টটা। তাহলে এখানে কি হবে, গুজরাটের একদম লাস্টের এই সীমানাটা, লাস্টে যে এই সীমানাটা, এখানে কিন্তু সূর্যটা, এখানে কিন্তু মানে সূর্যের যে টাইমিংটা, যে সূর্য ওঠে যে টাইমিংটা, যেহেতু আমরা জানি এলাহাবাদের মাঝখান দিয়ে যেহেতু এটা হলো 82 ডিগ্রি 30, ওকে। তো এই দিক দিয়ে গেলে আরও বাড়বে, কারণ পূর্ব সাইডে গেলে আরও বাড়তে থাকে, এখানে হলে আরও কম থাকে, এখানে হলো প্রায় 68, এখানে আরও বেশি রয়েছে। তাহলে কী হবে, মানে এই জায়গা থেকে এই জায়গার মধ্যে টাইমের ডিফারেন্সটা প্রায় 1 ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা 50, মানে প্রায় 2 ঘন্টা, এই জায়গা থেকে এই জায়গায়। ধরো এখানে সূর্য উঠলো কয়টার সময়, ধরো আমি বললাম 5টার সময়। তাহলে এখানে গুজরাটে 5টার সময়, তাহলে এখানে টাইমিংটা যখন সূর্য উঠবে এটা টাইমিংটা হবে প্রায় 6টা 45 মতন, 6টা 45, 6টা 50 এরকম টাইম থাকবে। মানে প্রায় 1 ঘন্টা 45-50 মিনিট এরকম থাকবে। কেন থাকবে, কারণ এটা যত ইস্ট সাইডে যাবে তত বেশি টাইমটা বাড়তে থাকবে। কেন টাইমটা বাড়তে থাকবে সেটা তোমরা কোথায় দেখবে, ল্যাটিটিউড লঙ্গিটিউডের ক্লাসে। তো তার জন্য বলা হয়েছে গুজরাটের সৌরাষ্ট্র ও অরুণাচল প্রদেশের পূর্ব সীমানা সূর্যোদয়ের সময় যে পার্থক্যটা প্রায় 2 ঘন্টা। তারপর এখানে দেখো রয়েছে, এখানে যদি একটু আমি দেখে নিই, এটা হলো এলাহাবাদের মধ্যে দিয়ে গেছে ভারতের প্রমাণ সময়, যেটা 82 ডিগ্রি 30 রয়েছে। এখানে গুজরাট, আর এখানে হলো কি অরুণাচল প্রদেশ রয়েছে। তো এখানে যদি ধরো কথার কথা 5টা বাজে, তাহলে এখানে 6টা 45 বা 6টা 50 বাজবে। কারণ প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা 45, 1 ঘন্টা 50, প্রায় 2 ঘন্টা সময় কিন্তু এগিয়ে আছে এই জায়গার তুলনায় এই জায়গায়। কারণ আমরা জানি 0 ডিগ্রি থেকে যত আমরা ইস্ট সাইডে যাইব টাইমটা প্লাস হতে থাকবে, আর ওয়েস্টে গেলে টাইমটা মাইনাস হতে থাকবে। আর কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট, তো সেই হিসাবে কিন্তু টাইমটা বাড়তে থাকবে কমতে থাকবে। এটা যেহেতু পুরোটা ইস্ট সাইডে, তাহলে এটা টাইমটা বাড়তে থাকবে, যত ভারতবর্ষের এদিক থেকে যত এদিকে যাবে টাইম কিন্তু বাড়তে থাকবে। তার জন্য দেখবে অনেক সময় এই যে বাংলাদেশে যে রয়েছে, বাংলাদেশের টাইমটা কিন্তু আমাদের ভারতবর্ষের টাইমের তুলনায়, কারণ আমরা কোন জায়গায় টাইমটা মানি, আমরা এই জায়গায় টাইমটা মানি, কারণ আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় একটাই আছে। তো একটাই যেহেতু আছে, এদিক থেকে আরও যদি যায়, বাংলাদেশটা এখানে রয়েছে, বাংলাদেশ দেখবে প্রায় 30 মিনিট কিন্তু এগিয়ে থাকে। কেন এগিয়ে থাকে, কারণ এটা আরও ইস্ট সাইডে আছে। তো এই জায়গাটা যেতে প্রায় 30 মিনিট এগিয়ে থাকে, ওকে। তো এটাই কিন্তু একটা রিজন। এখন অনেক সময় কনফিউশন হতে পারে, তো বাংলাদেশ তো এখানে, ত্রিপুরা এখানে, তাহলে কেন আমরা যে আমাদের এখানে টাইমের তুলনায় ওইখানে টাইমটা বেশি থাকে, তার কারণ হলো আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটাই প্রমাণ সময় মানি, যেটা এলাহাবাদে রয়েছে 82 ডিগ্রি 30 রয়েছে, সেই কারণে। কারণ সব জায়গাতে যদি ডিফারেন্ট টাইম আমরা মানি, যে তাহলে তো অনেক প্রমাণ সময় দিতে লাগবে, তাহলে এটা একটা কনফিউশন হয়ে যাবে। দেখা গেল ধরো একটা পরীক্ষা হলো এখন 11টায়, ধরো এখানে পরীক্ষা হলো 11টায়, যে আমাদেরকে এদিকে যেতে লাগবে। তো এখন যখন এদিকে যেতে লাগবে, তাহলে টাইমটা তো মিলবে না, একটা প্রবলেম হয়ে যাবে। সেই কারণে কোনো দেশের মধ্যে ধরো একটা, বা কোনো দেশের মধ্যে 2টা 3টে এরকমও থাকে, ওই প্রমাণ সময়টাকে ধরেই টাইমটা কাউন্ট করা হয়, সেই জন্য। তো আশা করি পার্টটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু পার্ট রয়েছে। ভারতের উত্তর দক্ষিণ বিস্তার
3214 কিলোমিটার, যেটা ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত। মানে ভারতের যে উত্তর, এই যে উত্তর সাইড যদি আমি দেখি, ভারতের এই উত্তর সাইড থেকে দক্ষিণ সাইড পর্যন্ত এই লম্বালম্বিভাবে যদি আমি তার বিস্তারটা দেখি, যে এইভাবে লম্বালম্বিভাবে বিস্তারটা দেখি, তাহলে সেটা হলো 3214 কিলোমিটার, এই যে ইন্দিরা কল থেকে কন্যাকুমারী পর্যন্ত। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার, মানে এখন পূর্ব থেকে পশ্চিমে এইভাবে বিস্তার যদি দেখি, সেটা হবে 2933 কিলোমিটার, যেটা গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত এইভাবে যদি আমি দেখি বিস্তারটা, সেটা 2933 কিলোমিটার। ভারতীয় উত্তর ও দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার, যেটা এখনই দেখলাম। আর পূর্ব পশ্চিমে বিস্তার 2900 কিলোমিটার, একটু রিপিট হয়ে গেছে। ভারতের আয়তন, ভেরি ইম্পর্টেন্ট, ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। এইগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে লাগবে, দরকার হলে তোমরা লিখে লিখে মুখস্থ করো। ম্যাপটা এবার তোমরা এই ধরো ম্যাপটা আঁকলে এইভাবে করলে, এইভাবে হলে হবে 3214 কিলোমিটার, এইভাবে হলে হবে 2933 কিলোমিটার। আর ভারতবর্ষের টোটাল আয়তনটা হলো 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তন হিসাবে পৃথিবী ভারতের স্থান হলো সপ্তম। যদি আয়তন হিসাবে দেখি, ভারতবর্ষে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান হলো 7th, সপ্তম। প্রথম হলো রাশিয়া, তারপর কানাডা, তারপর চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, তারপর আসে ভারতবর্ষ। কিসের দিক থেকে? আয়তনের দিক থেকে। ভারত পৃথিবীর মোট স্থলভাগের 2.4% স্থান অধিকার করে আছে। ভারত পৃথিবীর যত স্থলভাগ আছে, যত ল্যান্ড আছে, তার মধ্যে থেকে মাত্র 2.4 স্থান অধিকার করে আছে। ভারতের মূল ভূখণ্ডের তটরেখা 6100 কিলোমিটার, প্রায় 6100 কিলোমিটার। মানে ভারতের যে মূল ভূখণ্ড রয়েছে, এই যে মানে ভূখণ্ডটার যে রয়েছে, এটা যদি দেখা হয় প্রায় কত তটরেখাটা? 6100 কিলোমিটার। দ্বীপগুলি বাদ দিয়ে, মানে এই যে এখানে দ্বীপ রয়েছে বা এইদিকে দ্বীপ রয়েছে, এই দ্বীপগুলি বাদ দিয়ে, আইল্যান্ডগুলি বাদ দিয়ে। আর যদি আইল্যান্ডগুলি সহ ধরা হয় তাহলে আরও বেশি, তাহলে হবে 7517 কিলোমিটার। দ্বীপগুলি বাদ দিয়ে 6100 কিলোমিটার, এই যে এই জায়গাটা। আর দ্বীপগুলি সহ হলে 7517 কিলোমিটার। এই গেটটার সাথে এই পার্টগুলিও যদি অ্যাড করা হয় তাহলে 7517 কিলোমিটার। ভারতের ভূমিভাগ সংলগ্ন সীমান্ত অঞ্চলে মোট দৈর্ঘ্য রেখা 15,106 কিলোমিটার। মানে ভারতের ভূমি সংলগ্ন, কারণ আমরা যদি দেখি ভারতবর্ষের এই যে ম্যাপটা তোমরা দেখছো, এইদিকে দেখবে জল, এদিকে আরব সাগর রয়েছে, বঙ্গোপসাগর রয়েছে, মহাসাগর রয়েছে, তো এইদিকে কিন্তু পুরাটাই জল রয়েছে। কিন্তু যদি এই পার্টটা দেখি, এই জায়গাতে কিন্তু এদিকে কিন্তু জল নেই, এদিকে কিন্তু স্থলের সাথে পাহাড় পর্বত রয়েছে, অন্যান্য দেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এদিকে বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, চীন রয়েছে, মায়ানমার রয়েছে। তো বিভিন্ন দেশের সাথে, মানে স্থলের সাথে, বেসিক্যালি স্থলের সাথে, ল্যান্ডের সাথে। তো ল্যান্ডের সাথে কতটুকু রয়েছে, মানে এই জায়গাটা, সেটা হলো 15,106 কিলোমিটার। আর জলের সাথে রয়েছে এই যে এই পার্টটা। ওকে, তো আশা করি পার্টটা বুঝতে পেরেছো। আর এগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে লাগবে, আর সাথে একটা ম্যাপ নিয়ে রাখবে, ম্যাপটা দেখে দেখে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। নেক্সট রয়েছে ভারতের ভূপ্রকৃতি। তো আমরা এই যে ভারতবর্ষ নিয়ে কিন্তু একটা বেসিকটা দেখে নিলাম, যে তার আয়তনটা কতটুকু, কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উত্তরগোলার্ধে, দক্ষিণগোলার্ধে, পশ্চিমগোলার্ধে, পূর্বগোলার্ধে, কোনটাকে কী বলা হয়, ম্যাক্সিমাম সীমাটা কতটুকু। তো ভারতবর্ষ সম্পর্কে একটা আমরা বেসিক আইডিয়া নিয়ে নিলাম। এখন আমরা পড়বো ভারতের ভূপ্রকৃতি, ইন্ডিয়া যে অ্যাজ এ ফিজিক্যাল ইউনিট, সেটাই কিন্তু আমরা পড়বো। তো এটাতে কী রয়েছে দেখো। উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের উত্তর পশ্চিম দিকে অবস্থিত পামির গ্রন্থি থেকে বের হওয়া ইন্দুকুশ, সুলেমান, তিরতর, কারাকোরাম, হিমালয় প্রভৃতি কয়েকটি উঁচু পর্বতশ্রেণী ভারতীয় উপমহাদেশকে এশিয়া মহাদেশের বাকি অংশ থেকে আলাদা করে রেখেছে। তো ভারতের ভূপ্রকৃতিটা কী রয়েছে দেখো, মেনলি এখানে রয়েছে ভূপ্রকৃতিগত পার্থক্য অনুসারে ভারতকে 7টি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায়। ভূপ্রকৃতিগত অনুসারে যে ভৌগোলিক অঞ্চল রয়েছে, যে ভারতবর্ষে যে ভৌগোলিক অঞ্চলটা রয়েছে, সেটাকে মেনলি 7 ভাগে ভাগ করা হয়। কি কি? উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, মেঘালয় মালভূমি, উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল, ভারতের বিশাল মালভূমি অঞ্চল, ভারতের মরুভূমি অঞ্চল, ভারতের উপকূলের সমভূমি অঞ্চল, দ্বীপপুঞ্জ। এই যে 7টা রয়েছে, এই 7টাই কিন্তু মেনলি রয়েছে ভারতের ভৌগোলিক অবস্থা। যে উত্তরের মধ্যে অনেক পাহাড় পর্বত রয়েছে, সেগুলি নিয়ে পড়বো। উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল রয়েছে, উত্তরে বিশাল সমভূমি রয়েছে, তারপর দক্ষিণ দিকে গেলে মালভূমি রয়েছে, তারপর ভারতের মরুভূমি রয়েছে, দ্বীপ রয়েছে। এই সবগুলি নিয়ে আমরা এক এক করে পড়বো। ওকে, তো প্রথমে আমি স্টার্ট করছি 1 নাম্বারটা, উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল। সো প্রথমেই উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল। উত্তরে বিশাল পার্বত্য অঞ্চলে কি, প্রথমত এটা উত্তর গোলার্ধে থাকবে এটা। কারণ আমরা আগেই দেখেছিলাম যে কর্কটক্রান্তির রেখার যে উপর পার্টটা, সেটা হলো উত্তর গোলার্ধ। তো এই উত্তর গোলার্ধের মধ্যে বিশাল পার্বত্য অঞ্চল রয়েছে। এই যে হিমালয় পার্বত্য অঞ্চল কোথায় রয়েছে? উত্তর গোলার্ধে রয়েছে।
প্রায় নিরবচ্ছিন্ন পর্বতশ্রেণী নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলটি পশ্চিমে কাশ্মীর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ এবং 160 থেকে 450 কিলোমিটার চৌড়া বিশাল এই পার্বত্য অঞ্চলটি ভারতের উত্তর সীমান্তকে প্রাচীরের মতো রক্ষা করছে। মানে এটা প্রথমত উত্তর গোলার্ধে। যদি আমি দেখি এখানে হলো কর্কটক্রান্তি রেখাটা এদিকে রইল। কর্কটক্রান্তি রেখার উপর দিকে, কর্কটক্রান্তি রেখার উপর দিকে কি রয়েছে? কর্কটক্রান্তি রেখার উপর দিকে রয়েছে উত্তর গোলার্ধ। এই উত্তর গোলার্ধে এখানে কাশ্মীর থেকে শুরু করে এইভাবে কাশ্মীর থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এই যে হিমালয় পর্বতটা রয়েছে। এখানে কি রয়েছে? কাশ্মীর থেকে একদম কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত পর্বতশ্রেণী রয়েছে। কি রয়েছে? পর্বতশ্রেণী রয়েছে। কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। আর এখান থেকে পর্যন্ত বিস্তৃত। এটা যদি দৈর্ঘ্যটা যদি দেখা যায়, দৈর্ঘ্যটা প্রায় 2500 কিলোমিটার। প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ। মানে এখান থেকে এখান পর্যন্ত দীর্ঘটা প্রায় 2500 কিলোমিটার। আর যদি প্রস্থ দেখি, মানে এইভাবে যদি দেখি প্রস্থটা হলো প্রায় 160 থেকে 450 কিলোমিটার। বা এটা কিন্তু দিন দিন আরও বাড়ছে। কেন বাড়ছে? কারণ আমরা জানি, ধরো হিমালয় পর্বতে যদি আমি বলি, এটা কিন্তু দিন দিন এটার হাইটটা বৃদ্ধি পাচ্ছে। কীভাবে? ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা ভারী প্লেট, এটা হালকা প্লেট। এখন ভারী প্লেটটা কী হলো? এইভাবে যাচ্ছে, হালকা প্লেট ওইদিকে আসছে। ভারী প্লেটটা নিচে চলে যাবে সংঘর্ষের কারণে, হালকা প্লেটে এবার উপরে উঠে যাবে। উপরে উঠবে, এটার পাহাড় হবে। তো দিন দিনে কিন্তু এটা আরও বেশি একসাথে সংঘর্ষ হচ্ছে, তো পাহাড়টা কী হচ্ছে? উপর দিকে উঠছে। তো তার জন্য এটা কিন্তু অনেকটাই উঁচু হচ্ছে। তার জন্য এটার দৈর্ঘ্যটা অনেকটাই ধীরে ধীরে বৃদ্ধি পায়। ওকে, তো আমি যদি দৈর্ঘ্যটা দেখি, মানে একদম কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পার্বত্য অঞ্চলের উত্তর গোলার্ধে কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশে যে পর্বত শ্রেণীগুলি রয়েছে সেটা হলো প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ। আর চওড়া যদি বলি, মানে এই যে প্রস্থটা যদি বলি, এদিক থেকে কত কিলোমিটার পর্যন্ত, সেটা 160 থেকে 450 কিলোমিটার চওড়া হয়ে থাকে। তো এটা ভারতের উত্তর সীমান্তকে প্রাচীরের মতো রক্ষা করে। এটা কিন্তু ভারতের যে উত্তর সাইডে রয়েছে, উত্তর সীমান্ত, সেটা একটা প্রাচীরের মতো কিন্তু রক্ষা করছে, প্রোটেক্ট করছে। দুইটি প্রধান পর্বতশ্রেণী নিয়ে উত্তরে পার্বত্য অঞ্চলটি গঠিত হয়েছে। তো এই যে উত্তরে পার্বত্য অঞ্চলটি, সেটা মেইনলি দুইটা পর্বতশ্রেণী নিয়ে গঠিত হয়েছে। একটা কারাকোরাম পর্বতশ্রেণী আর একটা হিমালয় পর্বতশ্রেণী। তো কারাকোরাম পর্বতশ্রেণী কি, বা এটার মধ্যে কী রয়েছে, বা হিমালয় পর্বতশ্রেণীর মধ্যে কী কী আসবে, সেটি এখন আমরা দেখে নিই। তো প্রথম দেখো কারাকোরাম পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে কী রয়েছে দেখো। এই পর্বতশ্রেণীটি পামির মালভূমি থেকে পশ্চিমে সিন্ধু নদীর পর্যন্ত 400 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে অবস্থান করছে। কারাকোরাম পর্বতশ্রেণীর অনেকগুলি সুউচ্চ পর্বতশৃঙ্গ আছে। কারাকোরাম পর্বতশ্রেণীটা আমরা যদি একটু ম্যাপটা দেখি, ধরো পামির মালভূমি হলো ওই যে উপর দিকে, একদম উপর দিকে রয়েছে। মানে ভারতবর্ষে এই যে উপর দিকে ধরো কাশ্মীরি পার্ট রয়েছে, এরকম উপর দিকে রয়েছে। এখান থেকে শুরু করে একটু পশ্চিম সাইডে যে সিন্ধু নদী রয়েছে, সিন্ধু নদী পর্যন্ত যে পর্বতশ্রেণীটা রয়েছে সেটাকেই বলা হয় কারাকোরাম পর্বতশ্রেণী। আর এইটা মানে এখান থেকে শুরু করে প্রায় এদিকে এরকম দৈর্ঘ্যটা হলো প্রায় 400 কিলোমিটার। দৈর্ঘ্যটা কত? প্রায় 400 কিলোমিটার। আর কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যে অনেকগুলি এরকম সুউচ্চ পর্বতশ্রেণী রয়েছে, অনেক উঁচু উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে। এই পর্বতশ্রেণী পশ্চিম অংশে অবস্থিত যে গৌডেন অস্টিন বা কেটু নামটা মনে রাখবে, ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দীর্ঘতম উচ্চতম পর্বতশৃঙ্গ। তো ভারতের সর্বোচ্চ বা পৃথিবীর দীর্ঘতম পর্বতশৃঙ্গ কোনটা? কেটু, গৌডেন অস্টিন। কোথায় অবস্থিত? এটা কারাকোরাম পর্বতে পশ্চিম সাইডে অবস্থিত। তো কারাকোরাম পর্বতটা কোথায় অবস্থিত? যদি প্রথমত উত্তর গোলার্ধে অবস্থিত। উত্তর গোলার্ধের পামির মালভূমি থেকে সিন্ধু নদী পর্যন্ত, মানে পশ্চিম সাইডে, কিন্তু পশ্চিম সাইডে, উত্তর গোলার্ধের পশ্চিম সাইডে কিন্তু এটা অবস্থিত, এই কেটু, যেটা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। এর উচ্চতা হলো প্রায় 8600 মিটার, 8611 কিলোমিটার। মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। আর মাউন্ট এভারেস্টটা কি? পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা হলো 8848 মিটার। কারাকোরাম পর্বতে অনেকগুলি হিমবাহ দেখা যায়। কারাকোরাম পর্বতে আবার হিমবাহ দেখা যায়। হিমবাহ কি? চলন্ত বরফের স্তূপ, বিশাল আকৃতির চলন্ত বরফের স্তূপ। এদের মধ্যে কিছু এক্সাম্পল হলো সিয়াচেন, বাল্টেরা, বিয়াফো, হিসপার প্রভৃতি হলো এগুলি কিছু হিমবাহের উদাহরণ। তার মধ্যে থেকে যে সিয়াচেন রয়েছে, সিয়াচেনটা হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। এটার দৈর্ঘ্যটা কত? এটার দৈর্ঘ্য হলো 76 কিলোমিটার। 76 কিলোমিটার। বাল্টেরা হিমবাহের দৈর্ঘ্য হলো 60 কিলোমিটার। বিরাফু হিমবাহের দৈর্ঘ্য হলো 60 কিলোমিটার এবং হিসপার হিমবাহের দৈর্ঘ্য হলো 62 কিলোমিটার।
ওকে, এখন হিমবাহ কি, যে ক্ষয়কার্যের ফলে হয়, সঞ্চয়কার্যের ফলে হয়, সেটা তোমরা কোথায় পাবে? সেটা পাবে যে আমরা যে জিওমরফিক প্রসেস চ্যাপ্টারটা করেছিলাম সেখানে। তার জন্য বারবার বলে থাকি তোমরা সিকোয়েন্সে ক্লাসগুলি দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এটা গেল কারাকোরাম পর্বতশ্রেণী। ওকে, তো এটা আমাদের কি ছিল, যে উত্তর পার্বত্য অঞ্চলের মধ্যে দুইভাবে ভাগ করে, একটা কারাকোরাম পর্বতশ্রেণী, একটা হিমালয়। তো এখানে আমরা কারাকোরাম পর্বতশ্রেণীটা দেখে নিলাম, এটা কোথায় অবস্থিত, তার মধ্যে আর কী কী রয়েছে সেটা আমরা দেখে নিলাম। তো এখানে রয়েছে দেখো হিমালয় পর্বতশ্রেণী। এখন দেখবো আমরা হিমালয় পর্বতশ্রেণী। কারাকোরাম ছিল পামির মালভূমি থেকে পশ্চিম দিকে সিন্ধু নদী পর্যন্ত 400 মিটার পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা কারাকোরাম পর্বত। আর হিমালয় পর্বতটা হবে যে কাশ্মীর থেকে একদম শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত যে পাহাড় পর্বতগুলি বিস্তৃত রয়েছে, যেটা দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, সেটা হলো হিমালয় পর্বত। কারাকোরাম পর্বত ছিল প্রায় 400 কিলোমিটার দৈর্ঘ্য, আর এটা হলো 25 কিলোমিটার দৈর্ঘ্য। এটা প্রস্থ যদি দেখি, এটা প্রস্থ হলো প্রায় 160 থেকে 450 কিলোমিটার। তো এই পর্বত শ্রেণীটা যে রয়েছে উত্তর পশ্চিম পামির গ্রন্থি থেকে, মানে যে পামির গ্রন্থি থেকে যখন পশ্চিম সাইডে চলে যায় সেটা কারাকোরাম পর্বত, আর পামির গ্রন্থি থেকে যখন পূর্ব সাইডে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে যায় তখন এটা হয়ে যাবে হিমালয় পর্বত। মানে উত্তর গোলার্ধে একটা পামির মালভূমি থেকে শুরু হয়ে একটা এদিকে চলে যায় পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে। সো উত্তর পশ্চিমে পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে পর্বতশ্রেণী অর্ধচন্দ্রাকার পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে পূর্ব অরুণাচল প্রদেশের নামচা বাওড়া পর্বত পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে অবস্থান করছে। মানে উত্তর পশ্চিমে যে পামির গ্রন্থিটা রয়েছে এখান থেকে বের হয়ে মানে একটা অর্ধচন্দ্রাকার হাফ চাঁদের মতো জম্মু কাশ্মীরের নাঙ্গা একটা পর্বত আছে, এই পর্বত থেকে একদম পূর্ব সাইডে অরুণাচল প্রদেশে একটা পর্বত আছে যেটার নাম নামচা বাওড়া পর্বত। এই পর্বত পর্যন্ত বিস্তৃত যে পর্বতগুলো রয়েছে সেটা দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার, সেইটাকে কিন্তু হিমালয় পর্বতশ্রেণী বলা হয়। সো হিমালয় পর্বতের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য। হিমালয় পর্বতমালাকে ভূপ্রকৃতিগতভাবে আবার দুই ভাগে ভাগ করা যায়। সেগুলি কি, একটা হলো প্রস্থ বরাবর, একটা দৈর্ঘ্য বরাবর। মানে ধরো এখানে উত্তর পশ্চিম অংশে পামির গ্রন্থি থেকে এখান থেকে হয়ে একদম এখানে কাশ্মীরে এসে এখান থেকে শুরু করে ইউ আকৃতির মতন হয়ে, মানে হাফ চাঁদের মতন অনেকটা হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত এটা যায়, যেটা হলো 25 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য। তো এটা হলো দৈর্ঘ্য হিসাবে একটা ভাগ করা হয়। আবার একটা প্রস্থ ছিল কত, 160 থেকে 450 কিলোমিটারের মতো। মানে একটা আবার দৈর্ঘ্য হিসাবে ভাববো, আর একটা হলো প্রস্থ বরাবর ভাববো। প্রস্থ বরাবর হলে মানে উপর নিচে এইভাবে, ধরো নিচে কোনটা, তারপর এখানে কোনটা, উপরে কোনটা, এরকম ভাবে। দৈর্ঘ্য হিসাবে হলে যে আমরা কীভাবে ভাববো, যে এদিকে হলো পশ্চিম, এদিকে হলো মধ্য, আর এদিকে হলো পূর্ব, এরকম ভাবে আমরা দেখব। তো প্রথমেই স্টার্ট করছি 1 নাম্বারটা, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। 1 নম্বর, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য হলো প্রস্থ বরাবর হিমালয়ের দক্ষিণ থেকে উত্তর, মানে যে দক্ষিণ থেকে উত্তরে 4টি সমান্তরাল ভাবে, দক্ষিণ থেকে উত্তরে বলতে এখান থেকে উপর দিকে যাবে, এখান থেকে উপর দিকে যাবে, 4টি সমান্তরাল পর্বতশ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে। এই 3টা হলো তারপর আরেকটা রয়েছে 33 হিমালয়, এগুলি আমরা দেখব। এই যে শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় আর 33 হিমালয়। মানে প্রস্থ বরাবর, মানে এই যে প্রস্থ বরাবর যদি হয়, প্রস্থ বরাবর কত ছিল, প্রস্থটা ছিল 160 থেকে প্রায় 450 কিলোমিটার পর্যন্ত ছিল। তো এটা কি হয়, সবটির নিচে একটা রয়েছে, তারপর আরেকটা রয়েছে, তারপর আরেকটা রয়েছে, এরকম করে টোটাল 4টা রয়েছে। তো এটা আমরা প্রস্থ বরাবর। তো প্রথমে রইল শিবালিক হিমালয়। শিবালিক হিমালয়টা কি, হিমালয়ের সর্বদক্ষিণ প্রান্তে কম উচ্চতাযুক্ত ছোট ছোট পাহাড় সারি বেঁধে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত রয়েছে, এদের শিবালিক পাহাড় বলা হয়। এদের উচ্চতা 600 থেকে 1500 মিটার হয়ে থাকে, প্রস্থ 10 থেকে 15 কিলোমিটার এবং বিস্তার প্রায় 2800 কিলোমিটার। শিবালিকের দক্ষিণ ডাল খাড়া এবং উত্তর ডাল গোড়ানো হয়, ভালোভাবে মনে রাখবে। এটার মধ্যে কি হয়, যে হিমালয় সর্বোচ্চ দক্ষিণ প্রান্তে, ধরো এটা কি হল, এই যে হিমালয়টা এদিক থেকে এসে এদিকে আসে, তো হিমালয়টা এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য হলো 2500 কিলোমিটার। তো আমরা এখন দৈর্ঘ্য দেখছি না, আমরা দেখছি প্রস্থ। তো আমরা যদি এইভাবে যাই, প্রস্থ হিসাবে আমরা দেখি, এই যে এইভাবে প্রস্থ হিসাবে দেখি, তো এখানে 4টা পার্ট রয়েছে, ধরো 1টা 2টা 3টা 4টা, এরকম করে 4টা পার্ট রয়েছে। এখন সবচেয়ে নিচের যে পার্টটা, তো এদিকে হলে তো উত্তর, এদিকে যত নিচের দিকে যাবে তত দক্ষিণ হবে। তো দক্ষিণ দিক থেকে উপরে উঠবে, হিমালয়ের দক্ষিণ দিক থেকে
থেকে একদম নিচের দিকে একটু সবচেয়ে নিচে যেটা আছে, নিচে এরকম ছোট 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 করে পাহাড় রয়েছে, ছোট ছোট করে সারি বেঁধে ধরে একটা পাহাড়, এটা পাহাড়, এটা পাহাড়, এরকম ছোট ছোট সারি বেঁধে কিছু পাহাড় রয়েছে। এটা পশ্চিম থেকে, মানে এটা পশ্চিম সাইড, এটা পূর্ব সাইড, পশ্চিম থেকে পূর্ব সাইড এরকম ছোট 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 করতে পাহাড় রয়েছে। এই যে পাহাড়গুলি রয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, এদেরকে কিন্তু শিবালিক পাহাড় বলা হয়। এদের উচ্চতা কত, প্রস্থ কত বা এদের বিস্তার কত সবটা এখানে দেওয়া হয়েছে। আর শিবালিক দক্ষিণ ঢাল খাড়া, মানে এই দক্ষিণের যে দক্ষিণ সাইডে যে ঢালগুলি এটা খাড়া থাকে, আর উত্তর সাইডে যে ঢালগুলি সেটা অনেকটা গড়ানো টাইপের থাকে, অনেকটা এরকম গড়ানো টাইপের থাকে। তো এটাই হলো শিবালিক হিমালয়। নেক্সট রয়েছে হিমাচল হিমালয়। শিবালিকের উত্তরে এবং হিমাদ্রির দক্ষিণে ৬০ থেকে ৮০ কিলোমিটার চওড়া এবং ২০০০ থেকে ৫০০০ মিটার উঁচু পর্বতশ্রেণীগুলিকে হিমাচল হিমালয় বলে। বহু যুগ ধরে ক্ষয়ের ফলে হিমাচল হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচলের প্রধান পর্বতশ্রেণীগুলি হলো পীর পঞ্জাল, তারপর হচ্ছে ধওলাদার, মৌসুরী, মহাভারত প্রভৃতি। হিমাচল উত্তরে ক্রমশ ঢালু হিমাদ্রিতে মিশেছে। তো এখানে কি হিমাচল হিমালয়টা কি দেখো, হিমাচল হিমালয়টা হলো শিবালিক, আমরা দেখেছি শিবালিকের উপরে ৪টা রয়েছে। তো হিমালয় পর্বতের এটা যে ৪টা রয়েছে, প্রথমটা হলো শিবালিক, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে যে ছোট 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 যে পাহাড়গুলি সারিবদ্ধভাবে আছে ওইগুলি শিবালিক। শিবালিকের এক্সাক্ট পরেরটা, শিবালিকের এক্সাক্ট পরের যেটা রয়েছে ওইটা আরেকটু বড় ধরনের থাকে। তো ওইটা প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত চওড়া থাকে, ২০০০ থেকে ৫০০ মিটার পর্যন্ত উঁচু, মানে শিবালিক থেকে আরও বেশি উঁচু। যে ওই যে পাহাড়গুলি রয়েছে ওইগুলিকে বলা হয় হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় শিবালিকের আরও উপরেরটা। ওকে, ২ নাম্বারটা। তো এখানের মধ্যে আর কিছু পর্বতশ্রেণী রয়েছে, এই নামগুলি মনে রাখবে। নেক্সট রয়েছে হিমাদ্রি হিমালয়। হিমাদ্রি হিমালয়টা কি দেখো, হিমাচলের উত্তর হিমালয়ে পর্বতের সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমাদ্রি অবস্থিত। এর উচ্চতা গড়ে প্রায় ৬০০০ মিটারের বেশি উঁচু। হিমালয় পর্বতের এই অংশটি বছরে সব সময় বরফে ঢাকা থাকে বলে একে হিমাদ্রি বা হিমগিরি বলা হয়। তো এখানে কি, এখানে হলো প্রথম কি ছিল, শিবালিক ছিল, তারপরে যে হিমাচল হিমালয়, তারপরটা এখন ৩ নাম্বারটা যে নিচের দিক থেকে নিচের দিক থেকে ৩ নাম্বারটা হলো হিমাদ্রি হিমালয়। মানে একদম এটার উপর প্রথম শিবালিক ছোট ছোট সারিবদ্ধ পাহাড়, তার থেকে আরও বেশি উঁচু যেগুলো রয়েছে সেটা হলো হিমাচল হিমালয়। আর তারপরটা হলো হিমাদ্রি হিমালয়, এখানে অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় থাকে, আর এখানে একদম বরফে ঢাকা থাকে, খুব ঠান্ডা থাকে, বরফে একদম ঢাকা থাকে, তার জন্য এটার নাম পড়েছে হিমাদ্রি বা হিমগিরি। কারণ এই যে হিম, এটা কিন্তু বরফের সাথে রিলেটেড, বরফে ঢাকা থাকে, এই ধরনের পাহাড়গুলি বরফে ঢাকা থাকে, একদম হিমাদ্রি হিমালয়। এই হিমাদ্রি হিমালয় বিখ্যাত কিছু শৃঙ্গ আছে যেগুলি সবসময় বরফে একদম ঢাকা থাকে, খুবই ঠান্ডা থাকে, যেরকম মাউন্ট এভারেস্ট। নাম তো নিশ্চয়ই শুনেছো, মাউন্ট এভারেস্ট খুবই ফেমাস একটা, এটা কিন্তু হিমাদ্রি হিমালয়ে আছে। এটা কিন্তু হিমালয় একদম সবচেয়ে উপরের জায়গায় না, কিন্তু সবচেয়ে উপরে হলে আরেকটা রয়েছে তার নিচে, মানে থার্ড, নিচের দিক থেকে দেখতে গেলে থার্ড নাম্বার রয়েছে মাউন্ট এভারেস্ট। তারপর কাঞ্চনজঙ্ঘা, মাকালু প্রভৃতি হলো হিমাদ্রি হিমালয়ের বিখ্যাত কিছু শৃঙ্গ। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত, ৮৮৪৮ মিটার, যে এখন পর্যন্ত ৮৮৪৮ মিটার। ইন ফিউচার কিন্তু এটা আর বাড়বে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাহলে এটার উচ্চতাটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। তো এটা চেঞ্জ হতে থাকে, কেন হয় সেটা কিন্তু আগেই বলেছি। এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। তো পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা, মাউন্ট এভারেস্ট। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের উচ্চতা ৮৫৯৮ মিটার। আর কাঞ্চনজঙ্ঘা হলো মাউন্ট এভারেস্ট থেকে আর নিচু, যেটা ৮৫৯৮ মিটার। মাকালু পর্বতশৃঙ্গের উচ্চতা হলো ৮৭৮১ মিটার। আর হিমাদ্রি হিমালয় ক্রমশ ঢালু হয়ে তিব্বতের মালভূমিতে মিশে গেছে। হিমাদ্রি হিমালয় কি হচ্ছে, ক্রমশ এটা ঢালু হয়ে তিব্বতের যে মালভূমি রয়েছে, যে তিব্বত মালভূমি, সেটার সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে। এখন মালভূমি বা সমভূমি বা পর্বত হলে কোনটা কত মিটার উচ্চতা হয় সেটা কিন্তু ভূমিরূপে ক্লাসের মধ্যেও ডিসকাস করেছি। তো এটা গেল হিমাদ্রি হিমালয়। তারপর লাস্ট ওয়ান ৪ নাম্বারটা কি রইল, তার আগে এটা দেখে নাও। প্রথমে কি ছিল, এই যে শিবালিক, ছোট ছোট একদম পশ্চিম থেকে পূর্ব দিকে এরকম সারিবদ্ধভাবে যে পাহাড় ছিল সেগুলি শিবালিক। শিবালিকের উপরেরটা কি, শিবালিকের উপরটা হিমাচল হিমালয় বা লেজার হিমালয় বলা হয়। এটা আরেকটু উপরে, আরেকটু যে উঁচু থাকে সেটা। তারপর হলো গ্রেট হিমালয়, যেটা একদম বরফে ঢাকা থাকে, যেরকম ধরো এখানে উঁচু উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে, মাউন্ট এভারেস্ট, তারপর যে কাঞ্চনজঙ্ঘা, এগুলি হলো গ্রেট হিমালয় বা এটাকে হিমাদ্রি হিমালয় বলা হয়, হিমাদ্রি হিমালয় বলা হয়। তো শিবালিক, হিমাচল হিমালয়, তারপরটা হলো কি হিমাদ্রি হিমালয়। আর রয়েছে ৪ নাম্বারটা ৩৩ হিমালয়। ৩৩ হিমালয়টা কি, হিমাদ্রির উত্তরে ৩৩ বা তিব্বতীয় হিমালয় অবস্থিত। মানে হিমাদ্রিটা কি, তার আগেরটা দেখলাম, তার উত্তর সাইডে যদি দেখি ৩৩ বা তিব্বতীয় কিছু হিমালয় অবস্থিত। এটি একটি বিশাল মালভূমি। এটা কি, এটা হলো বিশাল একটা মালভূমি। তো ভারতের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের অংশ। এটা ভারতের যে জম্মু কাশ্মীর আর হিমাচল রয়েছে, হিমাচল প্রদেশ, সেটারই একটা পার্ট এই ৩৩ হিমালয়।
সো এটা কি গেল, এটা গেল প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর কি কি দেখলাম আমরা? প্রস্থ বরাবর দেখলাম শিবালিক হিমালয়, হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয়, তারপর দেখলাম তেতিস হিমালয়। এখন আমরা দেখব দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতমালাকে ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকার পার্থক্য অনুসারে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। দৈর্ঘ্য বরাবর হলে 3টা ভাগে ভাগ করা হয়। এটা একটু পিকচারের সাথে দেখে নিই। হিমালয় পর্বতটা এখান থেকে শুরু হয় একদম হাফ চাঁদের মতন হয়ে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত গেছে। ওকে, তো প্রস্থ বরাবর মানে এইভাবে আমরা যদি এইভাবে করে এটা দেখি, প্রস্থ বরাবর হলে আমরা এইভাবে দেখলাম প্রস্থ বরাবর, যে একদম নিচে হলো শিবালিক, তারপরে হলো হিমাচল হিমালয়, তারপরে হিমাদ্রি হিমালয় আসলো, তারপর আসলো কি তেতিস হিমালয় আসলো। তো এই 4টা আমরা দেখলাম। এখন দেখো দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হলো 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার। তো এই দৈর্ঘ্য বরাবর 3টা পার্ট। পশ্চিম সাইডেরটা হবে পশ্চিম ভাগ, মাঝখানে জায়গাটা হবে মধ্যভাগ, আর পূর্ব সাইডেরটা হবে পূর্ব ভাগ। পশ্চিম, মধ্য, পূর্ব, এগুলো আমরা সেপারেটভাবে দেখে নেব যে পশ্চিম সাইডে কী কী রয়েছে, যেরকম কারাকোরাম পর্বত রয়েছে, মধ্যভাগে কী কী রয়েছে, পূর্ব ভাগে কী কী রয়েছে, এগুলো আমরা দেখে নিই। সো প্রথমেই পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয়ে কী রয়েছে? পশ্চিমে জম্মু কাশ্মীর রাজ্যের নাঙ্গা পর্বত থেকে পূর্বে নেপাল সীমান্তে অবস্থিত কালী নদী পর্যন্ত অংশে পশ্চিম হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত। ভারতের জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের রাজ্যে এই পর্বতশ্রেণীটি বিস্তার লাভ করছে। এটি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 8126 মিটার। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, কুমায়ুন হিমালয়। মানে পশ্চিম হিমালয়টা কি? এই যে পশ্চিম সাইডটা আমি বললাম, এই পশ্চিম সাইডে জম্মু কাশ্মীর থেকে শুরু করে, ধরুন পশ্চিম সাইডটাতে যদি বলি, জম্মু কাশ্মীর থেকে শুরু করে, জম্মু কাশ্মীর রাজ্যে নাঙ্গা পর্বত থেকে শুরু করে পূর্বরে নেপাল সীমান্ত পর্যন্ত কালী নদী পর্যন্ত অংশে পশ্চিম হিমালয় পর্বতশ্রেণীটা বিস্তৃত। ভারতের জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ রাজ্যে পর্বতশ্রেণীটি বিস্তার লাভ করেছে। এদের মধ্যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বা তার উচ্চতা সেটা কত কিলোমিটার, এইটা এখানে রয়েছে। আর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে পশ্চিম হিমালয়কে 3টা ভাগে ভাগ করা হয়। একটা কাশ্মীর হিমালয়, কাশ্মীরের মধ্যে যে হিমালয়ের পার্টটা রয়েছে সেটা হলো কাশ্মীর হিমালয়। হিমাচল প্রদেশের যে পার্টটা রয়েছে সেটা হিমাচল প্রদেশ, আর একটা হলো কুমায়ুন হিমালয়। সো এখানে রয়েছে দেখো প্রধানত 3টি পর্বতশ্রেণী নিয়ে পশ্চিম হিমালয় পার্বত্য অঞ্চলটি গঠিত হয়েছে। পশ্চিম সাইডে পশ্চিম হিমালয়টা যে গঠিত হয়েছে মেনলি 3টা নিয়ে, যেরকম লাদাখ পর্বতশ্রেণী, জাসকর পর্বতশ্রেণী, আর রয়েছে পীর পাঞ্জল পর্বতশ্রেণী। ওকে, লাদাখ পর্বতশ্রেণী, জাসকর পর্বতশ্রেণী, পীর পাঞ্জল পর্বতশ্রেণী। শ্রীনগরের দক্ষিণে প্রায় 100 কিলোমিটার পীর পাঞ্জল পর্বতশ্রেণী বিস্তৃত। শ্রীনগরের দক্ষিণ সাইডে, শ্রীনগর থেকে তার দক্ষিণ সাইডে যদি যাই তাহলে তার 100 কিলোমিটার পর্যন্ত পীর পাঞ্জল পর্বতশ্রেণীটা বিস্তৃত। এর উচ্চতা কত? এর উচ্চতা প্রায় 3500 থেকে 5000 মিটার পর্যন্ত। প্রতিটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি কিন্তু মনে রাখতে লাগবে। পীর পাঞ্জাল পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। পীর পাঞ্জাল যেটা রয়েছে পর্বতশ্রেণীটা, যেটা শ্রীনগর থেকে দক্ষিণ দিকে আসলে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, সেটা কী করেছে? কাশ্মীর উপত্যকাকে ভারত থেকে কিন্তু এটা আলাদা করে দিয়েছে। কেবলমাত্র বানিহাল বা জহর পাস, পীর পাঞ্জাল পাস, বুলন্দ পীর প্রভৃতি গিরিপথগুলি দিয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায়। এগুলি দিয়ে কিন্তু শুধুমাত্র কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায়। কাশ্মীরের হিমালয় জোজিলা পাস গিরিপথটি দিয়ে কাশ্মীর উপত্যকা থেকে লাদাখের রাজধানী লেতে যাওয়া যায়। এছাড়া কুমায়ুন হিমালয়ের মানাপাস, নীতিপাস প্রভৃতি গিরিপথগুলি দিয়ে ভারতের উত্তরাঞ্চলের রাজ্য থেকে তিব্বত যাওয়া যায়। এখানে যে আমি লাইনগুলি পড়লাম, প্রতিটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন দরকার হলে তোমরা লিখে লিখে রাখো, লিখে লিখে পয়েন্ট করে করে লিখে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। আর তাছাড়া তোমরা একটু ম্যাপটা সাথে রাখবে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমরা দেখলেই মাথায় থাকবে। এগুলো আলাদাভাবে বোঝার কিছু না, জাস্ট মুখস্থের জিনিস। তারপর রয়েছে মধ্য হিমালয়। আমরা পশ্চিম হিমালয় দেখলাম, এখন মধ্য হিমালয়। এই যে মাঝখানে জায়গাটা, এটা পশ্চিম হিমালয় দেখলাম, এখন মধ্য হিমালয়, তারপর পূর্ব হিমালয়ে যাব। তো মধ্য হিমালয় রয়েছে ভারতের উত্তরপ্রদেশের রাজ্য এবং নেপালের বিস্তৃত এই পার্বত্য অঞ্চলে মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর প্রভৃতি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গগুলি অবস্থিত। মধ্য হিমালয় হলো পূর্ব হিমালয় আর পশ্চিম হিমালয়ের সীমানা। এটি নেপালের অন্তর্গত। মানে ভারতের উত্তর সাইডে উত্তরপ্রদেশ যে রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশ রাজ্য থেকে ধরো এখান থেকে উত্তরপ্রদেশ রাজ্য থেকে নেপাল পর্যন্ত যে পার্বত্য অঞ্চল রয়েছে ওইগুলি হলো মধ্য হিমালয়। মধ্য হিমালয়ের মধ্যে কিছু পর্বতশৃঙ্গ রয়েছে, যেরকম ধরো মাউন্ট এভারেস্ট, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, গৌরীশঙ্কর প্রভৃতি উচ্চতম
পর্বতশৃঙ্গ রয়েছে। আর এই যে মধ্য হিমালয়টা রয়েছে, এটা এইদিকে রয়েছে পূর্ব, এদিকে পশ্চিম, এই দুইটা মাঝখানে যে সীমানাটা রয়েছে, মাঝখানে যেটা রয়েছে ওইটাই হলো মধ্য হিমালয়। আর মধ্য হিমালয়টা কিন্তু যেতে যেতে কিন্তু নেপালের মাঝখানে, নেপালের মধ্যেই ঢুকে যায়, তাই এটা নেপালেরই অন্তর্গত। তো নেপালটা কোথায় রয়েছে ম্যাপে যদি আমরা দেখি, এই যে এই জায়গাটায় রয়েছে। নেক্সট রয়েছে পূর্ব হিমালয়। পূর্ব হিমালয়টা কি দেখো, পশ্চিমে সিঙ্গালীলা পর্বতশ্রেণী থেকে পূর্বে নাম চাবড়ার পর্যন্ত বিস্তৃত হিমালয়ের পূর্ব দিকে এই অংশটিকে মোটামুটিভাবে কয় ভাগে, 3 ভাগে ভাগ করা যায়। কি কি? সিকিম ও দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় ও অরুণাচল হিমালয়। যদি আমরা দেখি, ধর একটু পিকচারের সাহায্যে যদি আমরা জিনিসটা দেখি, আমি আগের পিকচারটাই দেখছি। তো এখানে কি রয়েছে, এই যে এই জায়গাটা সিকিম দার্জিলিং, তারপর হচ্ছে যে ভুটানে, তারপরে হচ্ছে অরুণাচল প্রদেশ। তো এইভাবে করে মানে এই পূর্ব সাইডের মধ্যে যে হিমালয়গুলি রয়েছে, এই পাটটাতেও রয়েছে, এই পাটটাতেও রয়েছে, এই পাটটাতেও রয়েছে। এই পাটটা হলো সিকিম দার্জিলিংয়ের মধ্যে। তোমরা যদি সিকিম যাও, দার্জিলিং যাও, ওইখানে দেখবে অনেক পাহাড় পর্বত আছে। তো এটা কিন্তু হিমালয়েরই পার্ট। তো এটা হলো সিকিম দার্জিলিংয়ের এই পার্টটা। সিকিম দার্জিলিংয়ের পরে আসবে ভুটানের মধ্যে যেটা পার্টটা রয়েছে, তারপর এই যে অরুণাচল প্রদেশের অঞ্চলে যে পার্টটা রয়েছে সেটা। ওকে, সো প্রথমে সিকিম দার্জিলিং হিমালয়, তারপর ভুটান হিমালয়, তারপর অরুণাচল হিমালয়। এই পার্বত্য অঞ্চলটি ভুটান এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, সিকিম এবং অরুণাচল প্রদেশ রাজ্যে বিস্তার লাভ করেছে। মানে ভারতবর্ষে যে সিকিম থেকে যদি আমি দেখি, সিকিম, পশ্চিমবঙ্গ, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সবগুলি রাজ্য নিয়ে এই অঞ্চলটা মানে পূর্ব হিমালয়টা গড়ে উঠেছে। পূর্ব হিমালয়ের সিঙ্গলীলা পর্বতশ্রেণী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব হিমালয়ের সিঙ্গলীলা যে পর্বতশ্রেণীটা আছে, ওইটা কী করেছে, ওইটা পশ্চিমবঙ্গে যে দার্জিলিং রয়েছে, দার্জিলিং জেলাটা রয়েছে, সেটা থেকে নেপালকে আলাদা করেছে। ধরো এখানে দার্জিলিং রয়েছে, এখানে নেপাল রয়েছে, আর তার মাঝখানে কি রয়েছে, এটা এই যে সিঙ্গলীলা পর্বতশ্রেণী রয়েছে। তো এটা থেকে এটা আলাদা করেছে। এছাড়া সিকিম ও নেপালের সীমান্তে পূর্ব হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ বিরাজমান। তাছাড়া সিকিম আর নেপালের যে সীমান্ত, সিকিম আর এই জায়গাটা হলো নেপাল। তো এই জায়গাটা যে সীমানাটা রয়েছে, এই জায়গার সীমানাটা কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কিন্তু এখানে রয়েছে। এটি হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। তো হিমালয়ের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা ৮৫৯৮ মিটার প্রায়। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি নেপালের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত। আর কাঞ্চনজঙ্ঘাটা এটা নেপালের সীমারেখার মধ্যে কিন্তু অবস্থিত। সিকিম ও দার্জিলিং হিমালয় প্রায় খাড়াভাবে তরাই এর সমভূমির উপর দাঁড়িয়ে আছে। অনুচ্চ শিবালিক পর্বতশৃঙ্গ এখানে প্রায় নেই বললেই চলে। আর এই অঞ্চলে অনুচ্চ শিবালিক নেই বললেই চলে। পূর্ব হিমালয়ে নাথুলা পাস, জেলেফলা পাস প্রভৃতি গিরিপথগুলি দিয়ে তিব্বতের চুম্বী উপত্যকায় যাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট রয়েছে ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব। ভারতে যে জনজীবন রয়েছে, তো হিমালয়ে কী প্রভাব পড়ছে সেগুলি আমরা দেখিনি। হিমালয় পর্বত ভারতের উত্তর সীমান্তে দুর্ভেদ্য প্রাচীরের মতো দণ্ডায়মান থেকে বহিঃশত্রু আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। যে হিমালয় পর্বত থাকাতে, ধরো ভারতবর্ষের যে হিমালয় পর্বতটা যে জায়গাতে রয়েছে, এটা থাকাতে উত্তর সীমান্তে যদি দুর্ভেদ্য কোনো প্রাচীর বা কোনো ধরো এখন বহিঃশত্রু থেকে আক্রমণ করা হয়, সেটা থেকে কিন্তু রক্ষা করছে। কারণ হিমালয় এত উঁচু জায়গা রয়েছে, এটা বেয়ে আসাটা কিন্তু এতটাও সহজ নয়। তো এটা কিন্তু আমাদেরকে রক্ষা করছে। হিমালয় পর্বত না থাকলে শীতকালে ভারতেও সাইবেরিয়ার মতো তীব্র শীতে প্রাবল্য দেখা যেত। যদি হিমালয় পর্বতটা না থাকতো, তাহলে সাইবেরিয়ার মতো ভারতবর্ষ এত ঠান্ডা বাতাস আসতো, সবসময় ঠান্ডা থাকতো, বরফ থাকতো হলে। তো এরকমই তো হিমালয় পর্বতটা থাকাতে কিন্তু এখানে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, শীত গরম সব কিছু মিলিয়েই থাকে। নেক্সট পয়েন্ট রয়েছে, হিমালয়ের সুউচ্চ প্রাচীরে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। হিমালয়ের বিভিন্ন হিমবাহগুলি হলো ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি প্রধান নদীগুলির উৎস। এছাড়া অন্যান্য নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট থাকে। ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীগুলি হিমালয় পর্বত থেকে প্রচুর পরিমাণে পলি বয়ে নিয়ে আসে উত্তর ও পূর্ব ভারতের বিশাল সমভূমি অঞ্চলে সৃষ্টি করেছে। মানে এই যে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এগুলো কোথা থেকে শুরু হয়েছে, এগুলি কিন্তু হিমালয় পর্বত থেকেই সৃষ্টি হয়েছে। যেরকম ধরো গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছে। তো যেহেতু হিমালয় থেকে আসছে, এগুলি হিমালয় থেকে আসার সময় যখন এই রাস্তা দিয়ে পদে বেয়ে আসছে নদীগুলি, তখন কিন্তু নদীর জলের সাথে অনেক পলি, বালি, কাঁকর, বিভিন্ন জিনিস সেগুলি জলের সাথে বেশি আসে। বেশি এসে একটা জায়গায় এসে সঞ্চয় হয়ে কিন্তু এখানে সমভূমি সৃষ্টি হচ্ছে, যেটাতে ক্ষয় হচ্ছে, বহন হচ্ছে, তারপর সঞ্চয় হচ্ছে, যেটা আমরা যে ওয়ার্ক অফ রিভার, গ্লেশিয়ার, ওই ক্লাসগুলিতে আমরা দেখেছি। তো হিমালয়ের কিন্তু এই প্রভাবগুলি আমাদের উপর পড়ছে। তারপর রয়েছে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয়
মালভূমি। এতক্ষণ আমরা কিন্তু 1 নাম্বারটা দেখলাম। 1 নাম্বারটা কি দেখলাম একবার একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। 1 নাম্বারটা দেখলাম ভারতের যে ভূপ্রকৃতি রয়েছে টোটাল ৭ টা ভাগে ভাগ করেছে। সেই ৭ টা ভাগ কী, কী সেটা আমরা দেখলাম। ৭ টা ভাগ রয়েছে উত্তর বিশাল পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ। তার মধ্যে থেকে 1 নাম্বারটা আমরা স্টার্ট করেছিলাম। এতক্ষণ আমরা 1 নাম্বারটাই করলাম। উত্তর গোলার্ধে মানে উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল সবচেয়ে বড় পার্ট। তো এটার মধ্যে কি দেখলাম, প্রথমেই উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল, এটাকে ২ টা ভাগে ভাগ করেছে কারাকোরাম আর হিমালয়। তো প্রথমেই কারাকোরাম। কারাকোরাম হলো পামির মালভূমি থেকে পশ্চিম দিকে চলে যায়, আর হিমালয় পর্বত হলো যেটা পামির মালভূমি গ্রন্থি থেকে এটা একদম পূর্ব দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত চলে যায়। তো এই যে হিমালয় পর্বতটাকে আবার ২ ভাগে ভাগ করেছে, একটা প্রস্থ হিসাবে একটা দৈর্ঘ্য হিসাবে। প্রথমেই প্রস্থ হিসাবে ৪ টা শিবালিক হিমালয়, হিমাদ্রি হিমালয় আর তেতিস সাগর, সেগুলি দেখলাম। কত কিলোমিটার কত মিটার পর্যন্ত সেটাও দেখলাম। আর দৈর্ঘ্য বরাবর হলো ৩ টা, পশ্চিম হিমালয়, পূর্ব হিমালয় আর হলো পশ্চিম, মধ্য আর পূর্ব হিমালয়। তো এগুলি দেখলাম, সবগুলি স্পেসিফিকভাবে আমরা দেখলাম। তারপর আমরা দেখলাম ভারতীয় জনজীবনে হিমালয়ের কী প্রভাব পড়েছে সেটা দেখলাম। এখন আসি এই ৭টার মধ্যে থেকে একটা কমপ্লিট হলো, এখন ২ নাম্বারটাতে। ১ নাম্বারটা একটু বড় লেন্দি, বাকিগুলোর এত বড় না। এনিওয়ে ২ নাম্বারটা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি, এটা হলো উত্তর পূর্ব, উত্তর মানে নর্থ ইস্টের মধ্যে যে পাহাড়ি অঞ্চলগুলি আছে, মেঘালয় মালভূমি আছে সেগুলি। তো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অংশে মেঘালয় বাদে ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত অনেকগুলি সমান্তরাল পর্বতশ্রেণী রয়েছে। এদের একসঙ্গে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল বলা হয়। যেরকম ধরো এখানে ম্যাপটা রয়েছে, তো উত্তর পূর্বাঞ্চলে মানে আমরা যদি দেখি এই যে উত্তর পূর্বাঞ্চল, এই নর্থ ইস্টের মধ্যে, এই নর্থ ইস্টের মধ্যে ধরো এই জায়গাটা যদি আমরা নর্থ ইস্টে যদি এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটার মধ্যে এখানে মেঘালয় রয়েছে। এই জায়গাটা মেঘালয় বাদ দিয়ে বাকি যে নর্থ ইস্টের স্টেটগুলো রয়েছে এখানে অনেক ছোট 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 পাহাড়গুলি রয়েছে, ওইগুলিকে কিন্তু উত্তর পূর্ব পর্বতশ্রেণী বলা হয়। মেঘালয়টা বাদে বাকিগুলি, কারণ মেঘালয়ের মধ্যে রয়েছে মালভূমি, মেঘালয় ছাড়া বাদ বাকি যে নর্থ ইস্ট স্টেটগুলি রয়েছে ওইগুলির মধ্যে কী রয়েছে, ওইগুলিতে রয়েছে পর্বতশ্রেণী রয়েছে, ছোট ছোট পর্বতশ্রেণী রয়েছে। যেরকম ধরো বড়মরা ত্রিপুরার মধ্যে রয়েছে, তা আরও রয়েছে অন্যান্য স্টেটের মধ্যে। তো ওইগুলি হলো কি, ওইগুলি হলো যে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, যেটা মেঘালয় বাদ দিয়ে উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, আর মেঘালয়ের মধ্যে রয়েছে মালভূমি। এই পর্বতশ্রেণীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিশমি পাহাড়, পাটকই পাহাড়, ভূম, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, বড়াইল পর্বতশ্রেণী, উত্তর কাচর পাহাড়, মণিপুর পাহাড়, মেজো পাহাড় ও ত্রিপুরা পাহাড়। এই পাহাড়গুলি রয়েছে। ত্রিপুরার মধ্যে অনেক পাহাড় রয়েছে, এগুলি কিন্তু উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বলা হয়। তো এখানকার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত লটক হ্রদ নিসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত। ওকে, তো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল, যেটা নর্থ ইস্টে যে স্টেটগুলি রয়েছে ওইখানে ছোট ছোট অনেক পাহাড় রয়েছে, সেগুলি হলো উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। আর মেঘালয়ে রয়েছে মালভূমি, তার মধ্যে কিছু এক্সাম্পল এখানে রয়েছে, সেটা দেখে নিলাম। এখন আমরা দেখে নেব মেঘালয় মালভূমি। প্রথম তো আমরা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল দেখলাম, আর মেঘালয় তো মালভূমি রয়েছে, সেগুলি দেখব। মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যে মালভূমির একটি অংশ। মানে দাক্ষিণাত্যে মানে দক্ষিণ সাইডে যে মালভূমি রয়েছে তার ছোট্ট একটা অংশ মেঘালয়ও রয়েছে। তো মেঘালয়ের মধ্যে মালভূমি রয়েছে। এই মেঘালয়ের মধ্যে গারো, খাসি, জয়ন্তিয়া ও মিরিকের ছোট ছোট পাহাড় রয়েছে। এই ছোট ছোট পাহাড় অঞ্চলগুলি মিলিত হয়ে মালভূমিটা হয়েছে। ওকে, মালভূমিটা হয়েছে, এই যেটাকে বলা হয় মেঘালয় মালভূমি। এটা দাক্ষিণাত্য মালভূমির ছোট্ট একটা পার্ট। এই মালভূমির পশ্চিম অবস্থিত গারো পাহাড়, এই মালভূমিটা ধরো এটা এই যে ছোট 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 এরকম মালভূমি হয়েছে, এটা একটা মালভূমি, এটা একটা মালভূমি, এটা একটা মালভূমি, এরকম মালভূমি রয়েছে ছোট ছোট। তো এই মালভূমির পশ্চিম সাইডে রয়েছে গারো পাহাড়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরেক, এর উচ্চতা হলো 1412 মিটার। আর এর উত্তরে মানে পশ্চিম সাইডে গারো পাহাড় আর উত্তর সাইডে রয়েছে শিলং পাহাড়। উত্তর পূর্ব দিকে বিস্তৃত রয়েছে মিকির পাহাড়, উত্তর পূর্ব হচ্ছে মিকির পাহাড়। মধ্যভাগে অবস্থিত রয়েছে খাসি পাহাড় ও জয়ন্তিয়া পাহাড়। এদের উচ্চতা 1500 থেকে 2000 মিটারের মতন হয়ে থাকে। শিলং মালভূমি দক্ষিণে চেরা মালভূমি অবস্থিত, আর এটি চুনাপাথরে গঠিত। এই মালভূমিতে চুনাপাথরে বহু গুহা দেখা যায়। মানে যে মেঘালয় মালভূমি, মেঘালয়ের মধ্যে কি আছে, মালভূমি আছে। এই মেঘালয় যে মালভূমি আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, মিকিরের পাহাড়ি এই অঞ্চলগুলি নিয়েই কিন্তু এই মেঘালয় মালভূমিটা গঠিত হয়েছে। মেঘালয় মালভূমিটা যে আছে এটা দক্ষিণাত্যের মালভূমির ছোট্ট একটা পার্ট। তো এই মালভূমিটা যে মেঘালয় মালভূমি, যদি আমরা ধরো এটা হলো মেঘালয় মালভূমি, জাস্ট এক্সাম্পল, পশ্চিম সাইডে রয়েছে গারো,
রয়েছে, তার উত্তর সাইডে রয়েছে কি শিলং পাহাড়, উত্তর সাইডে শিলং পাহাড় রয়েছে। আর যদি উত্তর পূর্ব মানে এদিকে এই সাইডটাতে দেখি উত্তর পূর্ব সাইডে, তো সেখানে রয়েছে মিখির পাহাড়, আর তার যে মধ্যভাগে তার মাঝখানে মধ্যভাগে রয়েছে খাসি ও জয়ন্তিয়া পাহাড়। আর এই যে এগুলি বললাম এগুলির উচ্চতা একটা খুব বেশি থাকে না, শুধু গারোর উচ্চতা হলো 1412 মিটার, আর বাদ বাকি যেগুলি আছে 1500 থেকে প্রায় 2000 মিটারের মতন হয়ে থাকে। শিলং মালভূমির দক্ষিণে চেরা মালভূমি অবস্থিত, আর এটি চুনাপাথর দিয়ে, এটি কী দিয়ে গঠিত, এটি চুনাপাথর দিয়ে গঠিত। এর মালভূমিতে চুনাপাথরের বহু গুহা দেখা যায়, মানে এই ধরনের মালভূমি যে রয়েছে, শিলং মালভূমি রয়েছে, এগুলি চুনাপাথর দিয়ে গঠিত, আর এখানে অনেক চুনাপাথরের বহু গুহা দেখা যায়। তো এটা গেল মেঘালয় মালভূমি। তো আমরা 2 নাম্বারটা কী দেখলাম, 2 নাম্বারটা দেখলাম উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি। প্রথম দেখলাম উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল, তারপর আমরা দেখলাম কি মেঘালয় মালভূমি। তো এটা গেল 2 নাম্বার। এখন আসি 3 নাম্বারে। উত্তর ভারতে বিশাল সমভূমি অঞ্চল। উত্তর ভারতে যে বিশাল সমভূমি অঞ্চল, আমরা আগে কি দেখলাম, প্রথমে আমরা দেখলাম উত্তর অঞ্চলে যে পাহাড় রয়েছে, এদিকে রয়েছে পশ্চিম সাইডটা যে রয়েছে, আর এখানে রয়েছে মানে পামির মালভূমি থেকে এদিকে পশ্চিম সাইডে চলে গেছে কারাকোরাম, আর এদিকে চলে গেছে কি মানে এখানে পামির মালভূমি থেকে উত্তর দিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয়, যেটা প্রথমটা মানে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল। তারপর দেখলাম নর্থ ইস্টের মধ্যে কি রয়েছে, নর্থ ইস্টের মধ্যে যে পাহাড়গুলি রয়েছে, আর মেঘালয় মালভূমির মধ্যে যে মেঘালয় মালভূমি রয়েছে সেটা দেখলাম। তো এটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার। এখন আসলো 3 নাম্বার। 3 নাম্বারে কি, এটা উত্তর ভারতেই মানে উত্তর গোলার্ধে আছে, উত্তর গোলার্ধে আছে, কিন্তু এটা উত্তর গোলার্ধে হিমালয় পর্বতটা যদি এই জায়গাতে থাকে, হিমালয় পর্বতের ঠিক নিচের জায়গাটা মানে সমভূমি। হিমালয় পর্বতটা কি, এটা পর্বতশ্রেণী, অনেকটা উঁচু জায়গাতে, এখন চলে আসলো সমভূমিতে। উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল, তার অবস্থান উত্তরে হিমালয় পর্বতমালা, দক্ষিণে মালভূমি, মধ্যবর্তী অঞ্চলে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী বিধৌত এই বিশাল সমভূমি অঞ্চলটি ভারতের সবচেয়ে উর্বর ও জনবহুল অঞ্চল। মানে এখানে কী হয়, উত্তরে কী রয়েছে, উত্তরে এই জায়গাটা উত্তর সাইড, এটা নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এটা আমরা জানি। তো এখানে মাঝখানে রয়েছে 3.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখা। তার উত্তর সাইডে যদি এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত রয়েছে হিমালয় পর্বত রয়েছে। তো হিমালয় পর্বতটা একদম নিচে মানে শিবালিক যে পাহাড়গুলি রয়েছে তার একদম নিচে থেকে এখানে সমভূমি শুরু হয়, এখানে সমভূমিটা শুরু হয়। আর দক্ষিণ দিকে এইদিকে মালভূমি রয়েছে, এই দক্ষিণ দিকে মালভূমির উপর জায়গাটা, আর হিমালয় পর্বতের নিচের জায়গাটা। তো এই মাঝখানের এই জায়গাটাকে কিন্তু কি বলা হয়, মাঝখানে যে এই জায়গাটাকেই বলা হয় উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল। আর এই অঞ্চলে অনেক মানুষ রয়েছে, আর এখানে মানে হিমালয় পর্বতমালার নিচের সাইডে, আর দক্ষিণে মালভূমি মধ্যবর্তী অঞ্চল, মানে এই জায়গাটা দক্ষিণে মালভূমির মধ্যে, হিমালয় পর্বতের নিচে, এই জায়গাটাতেই বলা হয় কি উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল। আর এই জায়গার মধ্যে সবচেয়ে উর্বর জমি থাকে এবং জনবহুল অঞ্চল হলো এই জায়গাটা। শ্রেণীবিভাগ, ভূপ্রকৃতিগতভাবে উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলটিকে 3 ভাগে ভাগ করা যায়। যদি ভূপ্রকৃতিগত দেখি তাহলে এই সমভূমি অঞ্চলটাকে 3 ভাগে ভাগ করা যায়। কিভাবে, পশ্চিমে সমভূমি, মধ্যভাগে সমভূমি, পূর্ব দিকে সমভূমি, মানে এই যে পশ্চিম সাইডের সমভূমি এটা হলো মধ্যভাগের, আর এটা হলো পূর্ব দিকের পূর্বভাগের। তো এগুলি আমরা দেখে নিই। প্রথমেই পশ্চিমে সমভূমি, সিন্ধু নদের উপনদী বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও শতদ্রুপল্লী সঞ্চয়ের ফলে গঠিত পশ্চিমের সমভূমি অঞ্চলটি পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, দিল্লি ও উত্তরপ্রদেশের রাজ্যের প্রায় 95,714 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে। পশ্চিমের সমভূমি অঞ্চলের দক্ষিণ অংশ রাজস্থান সমভূমি, খরা প্রবণ মরুভূমি হলেও উত্তর অংশ পলি গঠিত উর্বর সমভূমি। মানে পশ্চিম অংশে আমরা যদি উত্তর অঞ্চলের সমভূমি পার্টটা দেখি, 3টা পার্ট, পশ্চিম সাইড, তারপর হচ্ছে মধ্য সমভূমি, এটা হলো পূর্ব সমভূমি। তো এই পশ্চিম সাইডে মানে সিন্ধু নদী, এদিকে সিন্ধু নদী রয়েছে, যে এই কারাকোরাম পর্বতটা জুড়ে এদিকে এসে সিন্ধু নদী এগিয়ে আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। তো এই যে সিন্ধু নদীটা রয়েছে, সিন্ধু নদীর উপনদী, সিন্ধু নদের কিছু উপনদী রয়েছে। এখন উপনদী কি সেটা আমরা নদী ক্লাসে পড়েছি। সিন্ধু নদের উপনদী বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, এটা একটা উপনদী। তো এগুলি কি, এগুলির সাথে কিন্তু অনেক পলি সঞ্চিত হয়ে পশ্চিম সাইডে যে পাঞ্জাবে, হরিয়ানাতে, রাজস্থানে, দিল্লিতে ও উত্তরপ্রদেশে এরকম অনেক রাজ্যে প্রায় অনেকগুলি সমভূমি সৃষ্টি হয়েছে। তো পশ্চিমের সমভূমি অঞ্চলের দক্ষিণ অংশ রাজস্থান সমভূমি খরা প্রবণ মরুভূমি হলেও উত্তর অংশে কিন্তু পলি গঠিত উর্বর সমভূমি সৃষ্টি হয়েছে। তো এটাই হলো পশ্চিমের সমভূমি।
তারপর মধ্যভাগে সমভূমি। এই যে সমভূমিগুলি সৃষ্টি হয়েছে এগুলি কি নদীর জলের সাথে যখন পলি বালিকা করে এগুলি এসেছে, এগুলি এসে জমা হতে হতে সঞ্চয় হতে হতে কিন্তু সমভূমিগুলি সৃষ্টি হয়েছে। আগেরটা পশ্চিম সাইডে ছিল, এখন হলো মধ্যভাগে। মধ্যভাগে হলে গঙ্গা যমুনা ও তাদের বিভিন্ন উপনদী, ধরো এটা গঙ্গা নদী, গঙ্গা নদী এটা উপনদী, এটা একটা উপনদী। তো এরকম করে বিভিন্ন নদীর যে গঙ্গা নদী যমুনা নদী তাদের যে উপনদীগুলি আছে, উপনদীর সাথে জলগুলির সাথে অনেকগুলি বালি কাকড় এগুলি আসে, এগুলি এসে সঞ্চিত হয়ে ওই অঞ্চলে মানে মধ্যভাগের মধ্যে অনেক সমভূমি সৃষ্টি হয়েছে। ওই ধরনের সমভূমি কি মধ্যভাগের সমভূমি বলা হয়। যেরকম এই অঞ্চলে উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিম অংশে সমভূমিকে উচ্চ গাঙ্গেয় সমভূমি বলা হয়। মানে এই রাজ্যে উত্তরপ্রদেশ যে রাজ্যটা আছে, তো এটা উত্তরপ্রদেশ রাজ্য, তার এই পশ্চিম সাইডে অনেকটা সমভূমি গড়ে উঠেছে। আর এই জায়গাটাকে উচ্চ গাঙ্গেয় সমভূমি বলা হয়। এই জায়গাটাকে উচ্চ গাঙ্গেয় সমভূমি বলা হয়। উত্তরপ্রদেশের পূর্বাংশ এবং বিহারের উত্তরাংশে অবস্থিত সমভূমিটির মধ্যে গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত। যে উত্তরপ্রদেশ রয়েছে, উত্তরপ্রদেশের পূর্বাংশ, বিহারের যে উত্তরাংশ রয়েছে, ওই জায়গাটার মাঝখানে যে সমভূমি রয়েছে সেটা গাঙ্গেয় সমভূমি নামে পরিচিত। তো এটা গেল মধ্যভাগের সমভূমি। তারপর পূর্ব দিকে সমভূমি, পশ্চিম দেখলাম, মধ্য দেখলাম, এখন পূর্ব। পশ্চিমবঙ্গ রাজ্যের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল এবং অসম রাজ্যের ব্রহ্মপুত্র সমভূমি নিয়ে পূর্বের সমভূমি অঞ্চল গঠিত হয়। মানে পশ্চিমবঙ্গের রাজ্যের যে গাঙ্গেয় বদ্বীপ থেকে অসম রাজ্যের ব্রহ্মপুত্র সমভূমি পর্যন্ত পূর্ব সমভূমি অঞ্চলটা গড়ে উঠেছে। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল গঙ্গা, পদ্মা ও ভাগীরথী হুগলি নদীর মধ্যবর্তী ভূভাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অংশবিশেষ। ব্রহ্মপুত্র সমভূমি গাঙ্গেয় সমভূমি পূর্ব দিকে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদ এবং তার বিভিন্ন উপনদী যে সমভূমি গঠন করেছে তাকে ব্রহ্মপুত্র সমভূমি বা ব্রহ্মপুত্র উপত্যকা বলা হয়। ওকে, প্রতিটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলি দরকার হলে তোমরা লিখে লিখে শিখো, খুব ইম্পর্টেন্ট। তাছাড়া তোমাদের নোটস, মক টেস্ট, ক্লাসেস এগুলি প্রয়োজন হলে অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো ভূপ্রকৃতির 7টা ছিল, 7টা থেকে 3টে আমরা অলরেডি দেখে নিয়েছি, আর আরেকটা রয়েছে 4 নাম্বার। ওকে, তো আজকে 4 নাম্বার পর্যন্তই দেখো, নেক্সট পার্টের মধ্যে আমরা বাকি 3টা পার্ট নিয়ে আলোচনা করব। তো 4 নাম্বারে কি রয়েছে, ভারতের বিশাল মালভূমি অঞ্চল। এখন দেখো ভারতের বিশাল মালভূমি অঞ্চল, তার অবস্থান ও উৎপত্তি। এই যে ভারতের মধ্যে বিশাল মালভূমি আছে সেটা কোথায় আছে, তার অবস্থানটা কোথায় বা কীভাবে উৎপত্তি হয়েছে। উত্তরে সমভূমি অঞ্চলে দক্ষিণে 3 দিকে সমুদ্রে ঘেরা এক বিশাল মালভূমি অঞ্চল অবস্থান করেছে। পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ড গোন্ডওয়ানা ল্যান্ডের অংশবিশেষ। এই মালভূমিটি অতি প্রাচীন আগ্নেয়, গ্রানাইট এবং রূপান্তরিত ন্যায় শিলা দিয়ে গঠিত। মানে উত্তর সমভূমি অঞ্চলে যে উত্তর সমভূমি আছে, আমরা একটু আগে যে পড়েছিলাম উত্তর সমভূমি, ধরো এখানে প্রথমে রয়েছে যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে, তারপর রয়েছে উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল যেখানে শেষ হয়, তারপর রয়েছে সমভূমিটা রয়েছে, এই জায়গাতে রয়েছে কি সমভূমি, উত্তর সমভূমির নিচে মানে দক্ষিণ সাইডে যদি যাই, উত্তর সমভূমির নিচে যদি আমরা দক্ষিণ সাইডে যদি যাই, সেখানে অনেক বিশাল মালভূমি রয়েছে যেটার 3 দিক থেকে সমুদ্র, এই দিক থেকে রয়েছে আরব সাগর, এদিকে বঙ্গোপসাগর, নিচে রয়েছে ভারত মহাসাগর, 3 দিকে কিন্তু সমুদ্র রয়েছে, সমুদ্র দিয়ে ঘেরা রয়েছে। ওইখানে কিন্তু অনেক বিশাল আকৃতির মালভূমি গড়ে উঠেছে। তার মধ্যে থেকে আর এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা কিন্তু প্রাচীন ভূখণ্ড গোন্ডওয়ানা ল্যান্ডেরই একটা পার্ট। আর এই মালভূমিটি অতি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে গঠিত হয়েছে। শ্রেণীবিভাগ। নর্মদা নদীর এই মালভূমি অঞ্চলকে মোটামুটি 2 অংশে ভাগ করেছে। একটা হলো মধ্য ও পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি, আর একটা দাক্ষিণাত্যের মালভূমি। মানে নর্মদা যে নদীটা আছে সেটা এই মালভূমি অঞ্চলটাকে মানে 2টা ভাগে ভাগ করে দিয়েছে। ধরো নর্মদা নদীটা এসে কি হলো, মানে ধরো 2টা ভাগে ভাগ করে দিল। কি একটা হলো এই যে প্রথমত এটা কর্কটক্রান্তি রেখার নিচে, মানে যেটা দক্ষিণ সাইডে আসবে এই ধরনের সমভূমিটা, এই মাঝখানে মধ্য জায়গার মধ্যে যেটা রয়েছে এটা হলো মধ্য ভারতের মালভূমি। এই একটু পূর্ব সাইডে গেলে এটা পূর্ব ভারতের মালভূমি। তো 2টা একসাথে মিলে মধ্য পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি। আর আরও দক্ষিণ দিকে আসলে দাক্ষিণাত্যের মালভূমি হবে। আর তার 3 দিকেই দেখো সমুদ্র, এদিকে আরব সাগর, এদিকে রয়েছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর রয়েছে, 3 দিকেই রয়েছে জল রয়েছে। একদম দক্ষিণ দিকে হলে দাক্ষিণাত্যের মালভূমি, এই পূর্ব সাইডে হলে পূর্ব মালভূমি, আর মাঝখানে হলে ভারতের যে মধ্য মালভূমি। সো প্রথমেই
মধ্য ও পূর্ব ভারতের মালভূমি ও উচ্চভূমি। দক্ষিণে বিন্ধ্য পর্বত, পশ্চিমে আরাবল্লী পর্বত এবং পূর্বে ছোটনাগপুর মালভূমি দিয়ে ঘেরা এই মালভূমি উচ্চভূমি অঞ্চলটি উত্তর দিকে ক্রমশ ঢালু হয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে মিশে গিয়েছে। মানে দক্ষিণে যে বিন্ধ্য পর্বত রয়েছে, এটা পশ্চিমে আরাবল্লী পর্বত এবং পূর্বে ছোটনাগপুর মালভূমি দিয়ে ঘেরা। এই মালভূমি উচ্চভূমি অঞ্চলটি উত্তর দিকে ক্রমশ ঢালু হয়ে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে গিয়ে মিশে গেছে। তো প্রথমেই প্রথমে আমরা দেখো মধ্য ভারতে, তারপরে পূর্ব, তারপর দক্ষিণ। এই অঞ্চলে উত্তর থেকে দক্ষিণে কয়েকটি প্রধান ভূপ্রকৃতি অংশ বিশেষ, যেমন আরাবল্লী পর্বতশ্রেণী, বুন্দেলখণ্ড মালভূমি, বিন্ধ্য পর্বত, মালব্য মালভূমি, একটা রেওয়া মালভূমি। প্রথমেই আরাবল্লী পর্বতশ্রেণী। আরাবল্লী ভারতের প্রাচীনতম পর্বত। আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম পর্বত, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত সমূহের অন্যতম। তো এটা হলো আরাবল্লী হলো একটা ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত কিভাবে হয় সেটা ভূমিরূপে ক্লাসে আলোচনা করেছি। এই পর্বতটি দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত 800 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত কত কিলোমিটার? 800 কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত। এর গড় উচ্চতা কম বেশি 750 মিটার। আবু পাহাড়ের কাছাকাছি অবস্থিত গুরু শিখর আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা 1772 কিলোমিটার। তারপর বুন্দেলখণ্ড মালভূমি। এই মালভূমি অঞ্চলটি ক্ষয়প্রাপ্ত হয়ে উচ্চভূমিতে পরিণত হয়েছে। মানে এই মালভূমিটা ক্ষয় হতে হতে এটা অনেকটা উচ্চভূমিতে পরিণত হয়েছে। ওইটাই হলো বুন্দেলখণ্ড মালভূমি। নেক্সট রয়েছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত মধ্য ভারতের উচ্চভূমি প্রায় দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং পশ্চিম থেকে পূর্বে প্রসারিত হয়। বিন্ধ্য পর্বতের উপরটা সমতল এবং ধারগুলো ক্ষয় পেয়ে সিঁড়ির মতো হয়ে গেছে। মালভূমি। বিন্ধ্য পর্বতের উত্তরে লাভা দিয়ে গঠিত এই মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি উঁচু নিচু ও তরঙ্গায়িত। মানে এই বিন্ধ্য পর্বতটা যে এটাকে বিন্ধ্য পর্বত, এটা হয়েছে কি দিয়ে? লাভা। জ্বলন্ত ম্যাগমাগুলি বাইরে বেরিয়ে এসে লাভা হয়েছে। এগুলি ঠান্ডার কারণে, বাইরে ওয়েদারের কারণে জমা হয়ে কঠিন শিলায় পরিণত হচ্ছে। তো এইগুলি জমতে এই পর্বতের সৃষ্টি হয়েছে। ওইটাই হলো বিন্ধ্য পর্বত। আর যেহেতু লাভা দিয়ে গঠিত হয়েছে, তো এটা অনেকটা এরকম উঁচু, অনেকটা নিচু, এরকম তরঙ্গের মতো, মানে ঢেউয়ের মতোই মালভূমি। নেক্সট রেওয়া মালভূমি। এই মালভূমিটি বিন্ধ্য পর্বতে পূর্ব দিকে অবস্থিত। এটা যদি বিন্ধ্য পর্বত হয় তার পূর্ব দিকে অবস্থিত রেওয়া মালভূমি। তো তোমরা এই নামগুলি মনে রাখবে আর কোথায় অবস্থিত সেই জিনিসটা মনে রাখবে। তারপর রয়েছে 2 নম্বরে, প্রথম মধ্য দেখলাম, এখন দেখব পূর্ব ভারতের উচ্চভূমি ও মালভূমি। মধ্য ভারতের মালভূমি অঞ্চলটি পূর্ব দিকে প্রসারিত হয়ে পূর্ব ভারতে উচ্চভূমি ও মালভূমি অঞ্চলটি গঠন করেছে। তার মধ্যে কি কি রয়েছে? ছোটনাগপুরের মালভূমি, তারপরে বুন্দেলখণ্ড হবে, বুন্দেলখণ্ড মালভূমি, ক্ষয়জাত পাহাড় ও দণ্ডকারণ্য মালভূমি। প্রথমে ছোটনাগপুর মালভূমির মধ্যে কি কি রয়েছে? রাঁচি মালভূমি, হাজারিবাগ মালভূমি, কোডারমা মালভূমি নিয়ে গঠিত ছোটনাগপুর মালভূমি। এদের উচ্চতা 700 মিটার। নামগুলি কিন্তু মনে রাখতে লাগবে। এদের ছোটনাগপুর মালভূমি কোন কোন মালভূমি নিয়ে গঠিত হয়েছে। তারপর রয়েছে বুন্দেলখণ্ড মালভূমি। বুন্দেলখণ্ড মালভূমি সোন নদীর দক্ষিণে অবস্থিত। এটি গ্রানাইট ও প্রাচীন পাললিক শিলায় গঠিত একটি ভঙ্গিল পর্বতের অঞ্চল। তারপর রয়েছে ক্ষয়জাত পাহাড় ও দণ্ডকারণ্য মালভূমি। এই অঞ্চলে বোনাই, তারপর রয়েছে খেওনঝাড়, শিমলিপাল পাহাড়গুলি উল্লেখযোগ্য। এখন দাক্ষিণাত্যের মালভূমি। প্রথম দেখলাম মধ্য ভারতে, তারপর পূর্ব, এখন দাক্ষিণাত্যের মালভূমি। দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে রয়েছে নর্মদা নদীর দক্ষিণে অবস্থিত ত্রিভুজ আকৃতির দাক্ষিণাত্য মালভূমিটি পূর্বে পূর্বঘাট পর্বত, পশ্চিমে পশ্চিমঘাট পর্বত এবং উত্তরে সাতপুরা পর্বত দিয়ে ঘেরা। এছাড়া এই মালভূমিটি অঞ্চলটি পশ্চিম দিকে উঁচু এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত দুটি ভারতে দক্ষিণে অবস্থিত নীলগিরি পর্বত পরস্পর মিলিত হয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু ভারতের এই 4টি রাজ্য দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত। দাক্ষিণাত্য মালভূমি যেটা দক্ষিণ গোলার্ধে রয়েছে এই মালভূমিটা, আর এটি মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই চারটা দিয়ে রাজ্য দিয়ে কিন্তু দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলটা গড়ে উঠেছে। তো এটাই গেল দাক্ষিণাত্যের মালভূমি। সো এই দাক্ষিণাত্য মালভূমির আর কিছু পার্ট রয়েছে, সেগুলি একবারে দেখে নিই। প্রথমে পশ্চিমঘাট, মানে দাক্ষিণাত্য যে মালভূমিটা রয়েছে তার পশ্চিম সাইডে, তো এটা হলো দাক্ষিণাত্য মালভূমি, তার পশ্চিম সাইডে পশ্চিমঘাট পর্বত, আর পূর্ব সাইডে পূর্বঘাট পর্বত। তো সেগুলি দেখে নিই একবার। সো প্রথমে পশ্চিমঘাট পর্বত। পশ্চিমঘাট পর্বত মহারাষ্ট্রে যে সহ্যাদ্রি নামে পরিচিত। কী নামে পরিচিত সেটা মনে রাখবে। এই পর্বতটি ভারতের পশ্চিমে আরব সাগরের উপকূলে বরাবর খাড়াভাবে উঠে গিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রায় 16 কিলোমিটার দীর্ঘ অঞ্চল জুড়ে অবস্থিত
অবস্থান করছে। মানে এই পশ্চিম ঘাটটা কি, ধরো এটা হলো যে পশ্চিম সাইডে তো এখানে রয়েছে দাক্ষিণাত্য মালভূমিটা। দাক্ষিণাত্যের মালভূমি যে পশ্চিম সাইডে, যেটা এখানে আরব সাগর রয়েছে, আরব সাগরের যে উপকূলে এই জায়গাটা, যেটা পশ্চিম থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হচ্ছে, তো এই জায়গার উপকূলটাকে কিন্তু এখানে অনেকগুলি পাহাড় পর্বত গড়ে উঠেছে, ওইটাই হলো পশ্চিম ঘাট। ওইখানে যে মালভূমি ছোট ছোট পাহাড় গড়ে উঠেছে ওইগুলি হলো পশ্চিম ঘাটের যে পর্বতগুলি। আর ওইগুলির উচ্চতা প্রায় হয়ে থাকে যে 16 কিলোমিটারের মতো, যেগুলি খাড়াভাবে কিন্তু এগুলি যে উত্তর থেকে দক্ষিণ, মানে এই যে এটা মানে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত হয়। তামিলনাড়ুতে এই পর্বতের পূর্ব দিকে প্রসারিত অংশ নীলগিরি পর্বত নামে পরিচিত। আর তামিলনাড়ু থেকে মানে প্রথমে কি হয় দেখো, প্রথমে মহারাষ্ট্র থেকে পশ্চিম ঘাটে, যদি আমি এইভাবে দেখি, ধরো এখানে মহারাষ্ট্র রয়েছে, মহারাষ্ট্র থেকে এদের সজাদি নামে পরিচিত। এখান থেকে ভারতের এই পশ্চিম সাইড থেকে এখানে আরব সাগরের উপকূল, মানে এই জায়গাটা এই সাইড থেকে প্রথম এদিক থেকে এই সাইডের দিকে আসে, এখানে আসে, তখন এটা কি এই অঞ্চল ধরে জড়িত রয়েছে, দক্ষিণ সাইডের দিকে আসে, এটা প্রায় 16 কিলোমিটারের মতন খাড়াভাবে দাঁড়িয়ে থাকে, তামিলনাড়ুর দিকে আসে, এখানে তামিলনাড়ু রয়েছে, তামিলনাড়ুর দিকে আসে। তামিলনাড়ু থেকে আবার এটা পূর্ব দিকে যখন যায় তখন এটা কি হয়, তখন এটার নাম হয়ে যায় নীলগিরি পর্বত হয়ে যায়, নীলগিরি পর্বত নামে পরিচিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম যে ডোডা বেটা। নীলগিরি পর্বতে একদম সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ডোডা বেটা। এর উচ্চতা হলো 2637 মিটার। দক্ষিণ ভারতে বিখ্যাত শৈল শহর উটি নীলগিরি পর্বতে অবস্থিত। পশ্চিম ঘাট পর্বতটি আরও দক্ষিণে অগ্রসর হয়ে কেরালা রাজ্যে আনাইমালাই এবং কার্ডামম পর্বত নামে পরিচিত লাভ করেছে। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল আনাইমুদি। নামগুলি মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এর উচ্চতা কত? এর উচ্চতাটা হলো 2695 মিটার। এটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো আনাইমুদি, আর এর উচ্চতা হলো 2695 মিটার। তো প্রথমে পশ্চিম ঘাটে মহারাষ্ট্র থেকে সজাদি নামে পরিচিত হয়, তারপর সেখান থেকে আরব সাগরের উপকূল ধরে যে বরাবর খাড়াভাবে উঠে গিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে আসে, আর সেটা প্রায় 1600 কিলোমিটার অঞ্চল ধরে অবস্থান করছে। তারপরে তামিলনাড়ুতে আসে, তামিলনাড়ু থেকে আবার পূর্ব দিকে যায়, তখন এটার নাম হয়ে যায় নীলনদ হয়ে যায়। নীলনদে পূর্ব দিকে প্রসারিত হয়। তো এই যে নীলগিরি রয়েছে, এটা নীলগিরি পর্বতের সর্বোচ্চ একটা শৃঙ্গ রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ডোডা বেট্টা, আর এর উচ্চতা হলো 2637 মিটার। দক্ষিণ ভারতের বিখ্যাত শৈল শহর উটি মানে নীলগিরি পর্বতে অবস্থিত। কোথায় অবস্থিত উটিটা? নীলগিরি পর্বতে অবস্থিত। আর পশ্চিম ঘাটে আরো দক্ষিণ দিকে পশ্চিম ঘাটে আরো যদি দক্ষিণ দিকে অগ্রসর হয় তখন কোথায় যাবে? কেরালা রাজ্যে আনাইমালাই এবং কার্ডামম পর্বত নামে পরিচিত। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটার নাম হলো আনাইমুদি, তার উচ্চতা 2695 মিটার। তো এটা গেল পশ্চিমঘাট পর্বত। তারপর রয়েছে পূর্বঘাট পর্বত। সেবরয়, জাভাদি, নান্নামালাই প্রভৃতি কয়েকটি বিচ্ছিন্ন পর্বতের সমষ্টি হলো পূর্বঘাট পর্বতমালা। মানে এই কয়েকটি পর্বত মিলে পূর্বঘাটে পর্বতমালা, পূর্ব সাইডে যে পর্বতমালাগুলি গড়ে ওঠে। এটি দাক্ষিণাত্য মালভূমি পূর্ব সীমানা রচনা করেছে। তো এটা দাক্ষিণাত্য মালভূমি এই পূর্ব সাইডে, আগেটা ছিল পশ্চিম সাইড থেকে এসে এইভাবে যেত, আর এটা হলো যে পূর্ব সাইডে যে পর্বতমালাগুলি আছে ওইগুলি হলো পূর্বঘাট পর্বত। ক্রমশ ঢালু হয়ে পূর্ব উপকূলের সমভূমিতে এসে মিশেছে। এর উচ্চতা তুলনামূলকভাবে কম। গোদাবরী, কৃষ্ণা, পেন্নার প্রভৃতি নদী উপত্যকা এই পর্বতমালাকে মাঝেই বিচ্ছিন্ন করেছে। মহেন্দ্রগিরি হল পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নামটা কি এখানে? মহেন্দ্রগিরি, আর এর উচ্চতা হলো প্রায় 1500 মিটার। তো এটা পূর্বঘাট পর্বত। এখন রয়েছে ড্রেগন ট্যাপ, ভেরি ইম্পর্টেন্ট। ড্রেগন ট্যাপ দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ড্রেগন ট্যাপ নামে পরিচিত। দাক্ষিণাত্যের যে লাভা মালভূমি সেটা কি নামে পরিচিত? ড্রেগন ট্যাপ নামে পরিচিত। এই অঞ্চলটি পৃথিবীর সুপ্রাচীন ভূখণ্ড গোন্ডওয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি মালভূমি। আজ থেকে প্রায় 6-7 কোটি বছর আগে ভূত্বকের প্রশস্ত ফাটল ফলে ভূগর্ভস্থ লাভা নিষ্কৃত হয়ে অঞ্চলটি চাদরের মতো ঢেকে যায়। এইভাবে ড্রেগন ট্যাপ অঞ্চলটি সৃষ্টি হয়েছে। মানে আজ থেকে প্রায় 6-7 কোটি বছর আগে যখন জ্বলন্ত ম্যাগমা বাইরে বেরিয়ে এসেছে, যখন ভূগর্ভস্থ লাভা বাইরে বেরিয়ে এসেছে, তখন এসে এবার ছড়িয়ে পড়েছে। এটা ওয়েদার কারণে আস্তে ঠান্ডা হয়ে জমতে এটা সৃষ্টি হয়েছে, মালভূমিটা সৃষ্টি হয়েছে, আর ওইটার নাম দেওয়া হয়েছে ড্রেগন ট্যাপ। লাভা নিঃসরণের ঘটনা থেকে থেমে গোটা এখানকার লাভা স্তরে সজ্জিত হয়েছে। ধরো এখন কিছু হলো, আবার হলো না, আবার কিছু সময় অন্তর আবার হলো। তো এইভাবে যদি থেমে হয়েছে, তো এই প্রথমে একটা হলো, একটা লেয়ার হলো, আবার হলো, আবার একটা লেয়ার হলো, আবার হলো, আবার লেয়ার হলো, এরকম লেয়ারে এটা
হয়েছে এবং স্থান বিশেষে 150 মিটার থেকে প্রায় 200 মিটার গভীর হয়ে থাকে। পরবর্তীকালে বৃষ্টি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়িত লাভা স্তরের পার্শ্বদেশ সিঁড়ির মতো ধাপে ধাপে উপর থেকে নিচে নেমে গেছে। মানে পরে বৃষ্টি হয়েছে, বাতাসের কারণে বিভিন্ন কারণে ক্ষয় হয়েছে, ক্ষয় হয়ে একটা সময় এরকম সিঁড়ির মতন হয়ে গেছে আস্তে আস্তে ক্ষয় হতে হতে। এই জন্য এই লাভায় ঢাকা মালভূমি অঞ্চলটি ড্রাগন ট্যাপ নামে পরিচিত। এই জন্য এখানে যে মালভূমিটা হয়েছিল তার উপরে লাভা দিয়ে ঢেকে গেছে, তো ওইটাকেই বলা হয় ড্রাগন ট্যাপ, মানে ঢেকে গেছে তার জন্য ড্রাগন ট্যাপ। তো এই যে ড্রাগন মানে হলো দাক্ষিণাত্য, আর ট্র্যাপ মানে হলো সিঁড়ি বা ধাপ, কারণ এটা সিঁড়ির মতন। প্রথম দাক্ষিণাত্যে রয়েছে, দক্ষিণ সাইডে রয়েছে, এটা ট্র্যাপের মতন মানে সিঁড়ির মতন রয়েছে, তার জন্য নাম দেওয়া হয়েছে ড্রাগন ট্র্যাপ। দাক্ষিণাত্যের লাভাজাত মৃত্তিকা কালো রঙের। দাক্ষিণাত্যের যে লাভাগুলি দিয়ে যে সমভূমি বা মালভূমি হয়, সেগুলি কিন্তু হয় কিসের? কালো রঙের হয়ে থাকে। তাই এই অঞ্চলে অন্য নাম দাক্ষিণাত্যের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তার জন্য যেহেতু কালো রঙের হয়ে থাকে, তার জন্য কিন্তু দাক্ষিণাত্যের আরেকটা নাম হলো কৃষ্ণ মৃত্তিকা। যদি বলা হয় কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যে কোথায় পাওয়া যায়, কোন গোলার্ধে, সেটা হবে দক্ষিণ গোলার্ধে। তো এই যে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে প্রধানত 4টি ভূপ্রকৃতি বৈশিষ্ট্য দেখা যায়। কি কি? পুরো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে ধাপে ধাপে নেমেছে। মানে যদি দেখি পশ্চিম ও উত্তরে বা দক্ষিণ ও পূর্ব দিকে এইভাবে করে ধাপে ধাপে নেমেছে। এই ধাপগুলির মাথা সমতল, কিন্তু পার্শ্বদেশ একেবারে খাড়া। এই অঞ্চলে পাহাড়গুলির মাথা সমতল বা চ্যাপ্টা হয়। সামগ্রিক অঞ্চলটিকে দেখতে ট্র্যাপ বা সিঁড়ির মতো, তাই একে ড্রাগন ট্যাপ বলা হয়। তো এগুলি হলো কিছু বৈশিষ্ট্য। তো আশা করি বুঝতে পেরেছো। তো এটিই ছিল আজকের ক্লাস। তো আজকে আমরা কি কি দেখলাম দেখো। প্রথমত আমরা ভারতবর্ষ সম্পর্কে, মানে তার যে এরিয়াটা, আয়তন কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, এগুলি একটা বেসিক আইডিয়া নিলাম। তারপর আমরা ইন্ডিয়া ইজ এ ফিজিক্যাল ইউনিট, অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি, সেটা দেখলাম। তো ভারতের ভূপ্রকৃতিগত পার্থক্য অনুসারে ভারতকে কয়টি ভাগে? 7টি ভাগে ভাগ করা যায়। এই 7টা ভাগ থেকে প্রথমেই দেখলাম উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল, তারপর উত্তরে পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি, তারপর উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চল, আর ভারতের বিশাল মালভূমি অঞ্চল। এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা বাকি 3টা পার্ট ডিসকাস করব। প্রথম পার্টটা কতটুকু? এই যে উত্তরে বিশাল পার্বত্য অঞ্চল, মানে এখান থেকে পামির মালভূমি থেকে এদিকে চলে গেছে, আবার পামির মালভূমি থেকে এদিক থেকে এসে অরুণাচল প্রদেশ মতো হিমালয় গেছে, এদিকে গেছে কারাকোরাম, এদিকে গেছে হিমালয়। এটা ছিল উত্তরের বিশাল পার্বত্য অঞ্চল। তারপর উত্তর পূর্ব, মানে নর্থ ইস্টের মধ্যে যে পাহাড়গুলি রয়েছে, সেটা উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল। আর মেঘালয়ের মধ্যে মালভূমি রয়েছে, সেটা মেঘালয় মালভূমি। 2 নাম্বারটা। 3 নাম্বারটা হলো উত্তরে বিশাল, মানে এই জায়গার মধ্যে হিমালয় পর্বতের নিচে আর দক্ষিণাতে এই জায়গাটা উপরে, এই মাঝখানে যে জায়গাটা, যে সমভূমি রয়েছে, সেখানে রয়েছে উত্তর ভারতের বিশাল সমভূমি। আর ভারতের বিশাল মালভূমি হলো এই যে দক্ষিণ গোলার্ধে এই জায়গাতে যে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, সেটা এখানে মধ্য, এখানে পূর্ব, এখানে হলো দাক্ষিণাত্য। তো এইগুলি আমরা দেখলাম। তো এই 4টা আমরা দেখলাম, আর বাকি 3টা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। এই ক্লাসটা অনেকটাই বড় হয়েছে, কারণ চ্যাপ্টারটা অনেকটাই বড়, তার জন্য একটু সময় নিয়ে করিয়েছি। কিন্তু আমি চেষ্টা করেছি যাতে তোমরা প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে পারো, কারণ কোশ্চেন কিন্তু ভিতর থেকেই হয়ে থাকে, তার জন্য প্রতিটা জিনিস বোঝাটা খুবই দরকার। সো এই ছিল আজকে ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।